গত বছর ফুল সিলেবাস থেকে ম্যাগনেটিজমের পার্ট থেকে প্রশ্ন আসছে। প্রথম প্রশ্ন হচ্ছে এটা: 5 কুলম্বের একটি চার্জ বি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে লরেন্জ চৌম্বক বলের মান কত? হুদাই ঝামেলা করছে না? কারণ ম্যাগনেটিক ফিল্ডের যদি সমান্তরালে কেউ যায়, ধরো ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এটা, চার্জ এটা যাচ্ছে এইভাবে, তাহলে বি এর দিক আর কিউ এর দিকের মধ্যবর্তী কোণ তো আসলে 0 ডিগ্রি, তাই না? তো আমরা তো সূত্র জানি, ম্যাগনেটিক ফিল্ড দ্বারা প্রযুক্ত বলের সূত্র কি? কিউ ভিবি সাইন থিটা। সো এখানে সাইন 0 ডিগ্রি আসবে। সো দেয়ার ইজ নো ম্যাগনেটিক ফোর্স এট অল। এখানে কেবলমাত্র ইলেকট্রিক ফোর্সটাই আছে। তো চার্জের পরিমাণ হচ্ছে, কেবলমাত্র ইলেকট্রিক ফোর্স এখানে আছে, কারণ ম্যাগনেটিক ফোর্সের পরিমাণ এখানে শূন্য। তো আমরা যদি বলি লরেন্স ফোর্সটা কত, এটা শুধুমাত্র চার্জের উপর ইলেকট্রিক ফিল্ড দ্বারা প্রযুক্ত বল। তো 5 কুলম্ব চার্জের একটি চার্জের একটি আহ, একটি চার্জ 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে লরেন্স বলের মান কত? তো এখানে কি ম্যাগনেটিক ফিল্ডের মানটা বলছে? এখানে কোনো ইলেকট্রিক ফিল্ডের কথা তো বলে নাই। ইলেকট্রিক ফিল্ডের কথা যেহেতু বলে নাই, সো ইলেকট্রিক ফিল্ড নাই ধরে নিচ্ছি আমরা। আর ম্যাগনেটিক ফিল্ড দ্বারা প্রযুক্ত বল শূন্য, তাহলে ওভারঅল বলটা শূন্যই আসবে। যদি এখানে বলতো, আমি কথা অ্যাড করি, যদি এখানে বলতো একটা ইলেকট্রিক ফিল্ড আছে এখানে, ধরো ইলেকট্রিক ফিল্ড বলে বললো যে এই চার্জটা ইলেকট্রিক ফিল্ডটাও এইদিকেই আছে, ধরো একই দিকে ইলেকট্রিক ফিল্ড আছে, সেই ইলেকট্রিক ফিল্ড দ্বারা কিন্তু এই পজিটিভ চার্জের উপর, যদি চার্জের পরিমাণ হয় 5 কুলম, সেটার উপর কিন্তু বল থাকবে। আমরা সূত্র জানি কি, ইলেকট্রিক ফিল্ড দ্বারা চার্জের উপর প্রযুক্ত বল হচ্ছে F=QE। তখন আমি বলতাম 5 ইন্টু, ধরে এটা মান বলতে আমাকে 10, তাহলে আনসার আসতে 5 × 10 সমান 50 নিউটন আসতে, কিছু একটা আনসার। অথবা এটার সাথে কিছু একটা মিলিয়ে দিতাম। মনে করে বলতাম ইলেকট্রিক ফিল্ডের মান হচ্ছে আমার 2 নিউটন পার কুলম। সেক্ষেত্রে আমার মানুষটা কত? 5 × 10 নিউটন। সো এটা হচ্ছে যদি ইলেকট্রিক ফিল্ড থাকতো। যেহেতু প্রশ্নের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের কোনো আলোচনা নাই, সুতরাং আমরা ধরে নিব দেয়ার ইজ নো ইলেকট্রিক ফিল্ড। আর ম্যাগনেটিক ফিল্ড আছে, কিন্তু সমান্তরাল থাকার কারণে, 0 ডিগ্রি হওয়ার কারণে এখানে কোনো বল নাই। তো অপরের বলটা কত? শূন্য। তারপরে বলে রাখি, লরেন্স বল মানে হচ্ছে এটা, লরেন্স বল মানে হচ্ছে একটা চার্জের উপর ইলেকট্রিক ফিল্ড দ্বারা প্রযুক্ত বল এবং ম্যাগনেটিক ফিল্ড দ্বারা প্রযুক্ত বলের লব্ধি। যদি কখনো এটার উপর প্রশ্ন আসে না, এবারও আসতে পারে, এটা খুবই চমৎকার একটা টপিক, যেখান থেকে ভেক্টর এবং ম্যাগনেটিজম এবং ইলেকট্রিক ফিল্ড, তিনটা চ্যাপ্টার মিলে যায় একসাথে। ইলেকট্রিক ফিল্ড, হ্যাঁ হ্যাঁ, দিতে ডেফিনেটলি দিতে পারে। ইনফ্যাক্ট তোমাকে এখানে এই যে ভেক্টর ফর্মেও দিয়ে দিতে পারে, যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে অমুকাই তমুক যে তমুককে, ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে অমুকাই তমুক যে তমুককে, এরকম ভাবে বলে দিল, চার্জের মান বলে দিল, এইসব হাবিজাবি বলার পরে তোমাকে বলে লরেন্স ফোর্সের মানটা বের করো। তো এখান থেকে প্রশ্ন যদি দেয়, এটা খুবই চমৎকার প্রশ্ন হবে, কারণ এটা একসাথে ইনভলভ করে ভেক্টরকে, একসাথে ইনভলভ করে ইলেকট্রিক ফিল্ডকে, একসাথে ইনভলভ করে ম্যাগনেটিক ফিল্ডকে, তিনটা চ্যাপ্টার মিলাই তোমাকে একটা প্রশ্ন দিতে পারতেছে। মানে এটা একটা ভালো প্রশ্ন। ঠিক আছে, এবং তোমার কনসেপ্ট থাকলে তুমি অবশ্যই আনসার করতে পারবা, যেটা গতবার যারা পড়ে গেছে তারা পারছে। ম্যাক্সিমাম স্টুডেন্টই পড়ে নাই, সুতরাং পারে নাই। এরপরটা 19-20 আসা প্রশ্ন: কোন স্থানে পশ্চিমমুখী চৌম্বক ক্ষেত্রের মান 4 টেসলা, এটা এসআই একক। ওই স্থানে একটি ইলেকট্রনকে 2 মিটার পার সেকেন্ড, 10⁶ মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে গতিশীল রাখতে হলে তার উপর কত তড়িৎ বল, তড়িৎ প্রাবল্য আরোপ করতে হবে? তা একটু দেখো। পশ্চিমমুখী চৌম্বক ক্ষেত্র না? আর যখন এরকম প্রশ্ন, তখন মাথায় রাখবে এটা 3 ডাইমেনশনাল কথাবার্তা। সো একটু কষ্ট করে যদি পসিবল হয়, ত্রিমাত্রিক একটা ভিউ এঁকে ফেলবা। ধরো আমি বললাম এটা হচ্ছে আমাদের পশ্চিম দিক, এটা হচ্ছে আমাদের পশ্চিম দিক। তো এটা যদি পশ্চিম হয়, এটা অবশ্যই পূর্ব। জিনিসটাকে একটু চ্যাপ্টা করে আঁকো, যাতে করে একটু জিনিসটাকে ত্রিমাত্রিক ভিউ দেওয়া যায়। এই যে এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক। সো ডেফিনেটলি উত্তর দিক থাকবে একদম এই বরাবর। এই যে এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে উত্তর, আর এটা হচ্ছে দক্ষিণ। ঠিক আছে, এখন তোমাকে বলছে পশ্চিমমুখী চৌম্বক ক্ষেত্র, তাহলে চৌম্বক ক্ষেত্রটা এই বরাবর আছে। তো আমি বললাম 4 টেসলা এই বরাবর, ম্যাগনেটিক ফিল্ডটা এই বরাবর ক্রিয়াশীল। একটা ইলেকট্রনকে 2 × 10⁶ মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে গতিশীল রাখতে হলে, তা আমি চাচ্ছি আমাদের ইলেকট্রনকে আমরা এই বরাবর গতিশীল করব কত বেগে? 2 × 10⁶ মিটার পার সেকেন্ড বেগে, এটা হচ্ছে তার বেগ। এখন বুঝতেই পারতেছি এখানে কোনটা তো 90 ডিগ্রি, ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে পশ্চিম দিকে, বাম দিকে এক্স অক্ষ বরাবর। আর চার্জের বেগের ভেক্টরটা হচ্ছে উত্তর দিকে, তার সাথে লম্বভাবে আছে। প্রশ্ন করছে গতিশীল রাখাতে হলে তার উপর কত তড়িৎ প্রাবল্য আরোপ করতে হবে। তড়িৎ প্রাবল্য বলছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট। চুম্বক ক্ষেত্র বলছে 4 টেসলা না? আর তাকে আমরা বেগ দিব এটা। ওকে।
কি আসছে? 18 90 কেমনে আসছে? এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের জন্য। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের জন্য এই চার্জের উপর প্রযুক্ত বলটা হবে এফ ইজ ইকুয়াল টু কিউতে ইলেকট্রন, কিউ ভি এর মান আমি জানি, বিবি সাইন 90। ঠিক আছে, এখন এই ক্ষেত্রে তার উপর প্রযুক্ত বলটা কত? তার উপর প্রযুক্ত বলটা হবে ইলেকট্রনের চার্জ কত? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি এটাকে এইভাবে রাখলাম, এটা আসলে আমাদের কিউভিবি। ঠিক আছে, এখন এই বলটা সে কোন দিকে ফিল করবে? এই চার্জটা, কারণ চার্জটা কোন দিকে বল ফিল করবে তার উপর ডিপেন্ড করে আমি ইলেকট্রিক ফিল্ডটা কিভাবে রাখবো। এটা কিন্তু তোমাকে ও নিউটন প্রবলেম না, তড়িৎ প্রবলের কথা বলছে, কিন্তু তুমি তড়িৎ প্রবলেতে এটাকে এই সিস্টেমে রাখতে হবে। কারণ দেখো চার্জ কিন্তু এইভাবে যাবে না, কারণ চার্জ কিন্তু লাফ দিতে চাইবে। কারণ দেখো তো, এটা খেয়াল করো, আমরা ক্লাসে কি বলছিলাম? আমাদের সূত্রটা কি ছিল? এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি, মনে আছে কিনা? তাহলে ভি থেকে বি এর দিকে আমি চারটা আঙ্গুল ঘোরাবো। আমি যদি আমার চারটা আঙ্গুল নিয়ে ভি থেকে বি এর দিকে ঘোরাই, ব্যাপারটা কিন্তু এরকম উপরের দিকে থাকবে আঙ্গুলটা, মানে ব্যাপারটা হচ্ছে, তাহলে আমাদের এই চার্জের উপর প্রযুক্ত বলটা হওয়ার কথা উপরের দিকে, বাট যেহেতু চার্জটা নেগেটিভ চার্জ, আমার এখানে কিন্তু কিউ বলতে ইলেকট্রন, নেগেটিভ চার্জ, সো ফোর্স উইল বি অন ওয়াই এক্স, নেগেটিভ ওয়াই এক্সিস, অথবা নিচের দিকে বলটা কাজ করতেছে তার উপর। ইলেকট্রন চার্জ কি পজিটিভ নাকি? ইলেকট্রন চার্জ নেগেটিভ। তুমি তো পজিটিভ চার্জ ধরে নিয়ে তুমি কনভেনশন ফলো করে বের করছো যে বৃদ্ধাঙ্গুলের দিকটা উপরের দিকে, তো আমি ভি ভি এর দিকে চারটা আঙ্গুল রাখলাম, বি এর দিকে চারটা আঙ্গুলকে ঘুরাইলাম ক্ষুদ্রতর কোণে, সো বৃদ্ধাঙ্গুলটা উপরের দিকে, ক্রস প্রোডাক্টের জায়গা থেকে আমি বুঝি ঠিক আছে বলটা উপরের দিকে হওয়ার কথা। বাট যেহেতু আমাদের আলোচ্য চার্জটা হচ্ছে নেগেটিভ চার্জ, তার উপর প্রযুক্ত বলটা হবে নিচের দিকে। এখন এই চার্জটা নিচের দিকে বল অনুভব করতেছে, তাকে আমি চাচ্ছি সে নিচের দিকে যাতে না যায়। হ্যাঁ, সে কারণ তাকে চাচ্ছি আমি কি, দেখো তো, আহ ব্যাগে উত্তর দিকে গতিশীল রাখার জন্য আমি চাচ্ছি তাকে সে উত্তর দিকে গতিশীল থাকুক। এখন তার উপর বলটা নিচের দিকে না, এখন সে যদি নিচের দিকে না যায়, প্রশ্ন কি কঠিন নাকি আমি কঠিন করতেছি? আমার তো মনে হয় না, আমি তো প্রশ্ন কঠিন করার কথা না, প্রশ্নই তো কঠিন। অথবা এটাও, না এখানে তো এই ম্যাগনিফিক দিয়ে দিছে না। দাঁড়াও, কিউ বিবি সাইন থিটা, তো আচ্ছা আমি বললাম ওকে ঠিক আছে, ওদিকে বল অনুভব করতেছে। আচ্ছা, তাহলে আমাদের চার্জটা বল অনুভব করবে এদিকে। আমি জাস্ট মেক শিওর করতে চাই সে যাতে এদিকে না যায়। তাহলে আমি ইলেকট্রিক ফিল্ডটা দিব কোন দিকে? না, ইলেকট্রিক ফিল্ড আমি নিচের দিকেই দিব। ইলেকট্রিক ফিল্ড নিচের দিকে হইলেই ইলেকট্রন উপরের দিকে বল অনুভব করে। ইলেকট্রিক ফিল্ডটা তো পজিটিভ চার্জের উপর প্রযুক্ত বলের দিক বোঝায়। তো ইলেকট্রিক ফিল্ড যদি আমি নিচের দিকে দেই, সেটা মিন করে ইলেকট্রনের উপর বলটা হচ্ছে উপরের দিকে। So আমি বলবো এখানে কিউ ভিবি ইজ ইকুয়াল টু কিউ ই। ঠিক আছে, আচ্ছা, মাথায় রাখবে এই জিনিসটা। এই ব্যাগটা কিন্তু আমার ইলেকট্রিক ফিল্ড দ্বারা তৈরিকৃত কোনো ব্যাগ না। এই ব্যাগটা কিন্তু আবার আমার ম্যাগনেটিক ফিল্ড দ্বারা তৈরিকৃত ব্যাগ। এটা হচ্ছে আমার ব্যাগ, আমি এই ব্যাগে তাকে নিক্ষেপ করে ফেলছি। আমি চাচ্ছি সে যাতে এমনে যায়। তো সে যাতে এমনে যায়, সেজন্য তার উপর এদিকে যা আছে তাকে অপোজ করার জন্য উপরের দিকে তা দেয়া লাগবে। ধরো আমি একটা বস্তুকে নিক্ষেপ করলাম 10 মিটার পার সেকেন্ড বেগে এদিকে, আমি চাচ্ছি সে এদিকেই যাক, কিন্তু আমি জানি নিচের দিকে তার উপর একটা বল আছে। তখন আমি এই বলটাকে কিভাবে ব্যালেন্স করব? উপরের দিকে সমান পরিমাণে একটা বল দিব, যাতে করে ওই বস্তুটার বেগ নিচের দিকেও কোনোভাবে ডিফ্লেক্টেড না হয়, উপর দিকে কোনোভাবে না যায়, তাই তো? সো যেহেতু আমাদের এই চার্জের উপর প্রযুক্ত ম্যাগনেটিক ফিল্ডটা নিচে, ম্যাগনেটিক ফোর্সটা নিচের দিকে, আমি ইলেকট্রিক ফিল্ডটাও নিচের দিকে দিব। কারণ ইলেকট্রিক ফিল্ড নিচের দিকে মানে হচ্ছে পজিটিভ চার্জের উপর প্রযুক্ত বলটা নিচের দিকে, আমি তো যাচ্ছি ইলেকট্রন উপর দিকে বল অনুভব করুক, তো এটা অটোমেটিক্যালি উপর দিকে চলে যাবে। ইলেকট্রিক ফিল্ডটা হবে নিচের দিকে, এবং এখান থেকে বসবে এই যে এখান থেকে দেখো এফ কিউ ভিবি সমান কি কিউই না, ম্যাগনেটিক ফোর্স শুড বি ইকুয়াল টু ইলেকট্রিক ফোর্স। এখন দেখো দুই পাশ থেকে কিউ কিউ কাটলাম, এখন এখান থেকে আমরা এটা বের করবো, কত আসবে? ভি ইন্টু বি। তো ভি ইন্টু বি কত? ভি তো আমাকে বলছে না 2 × 10⁶, 2 × 10⁶, আর বি কত? 4, 4 × 2 = 8, 8 × 10⁶ টেসলা। 8 × 10⁶ তো তিনটা আছে, সেটা কোন দিকে দেয়া লাগবে আমার বলো তো? নিচের দিকে, নিম্নমুখী। তুমি কোনটা বলছিলা? না, আমি বলছি নিম্নমুখী। দেখি অপশন মিলাই দেখি ঠিক আছে কিনা। আমি একটু মিলাই দেখি আনসার। যদি সলভ না মিলে তাহলে সলভ ভুল। অপশন এ দেখি তো।
প্রথমটার আনসার হচ্ছে দ্বিতীয়টা না, অপশন এ। দেখছো, আমি বেশি ভাবি নাই, আমি ঠিকটা ভাবছি। সেটাই তো, যার মনে আছে সেই ভালো করছে তো। এটা তো সবাই পারে না এটা। দেখো এই জায়গাতে কিন্তু কেউ আটকায় নেই। 8 × 10⁻⁶ তুমি দেখে দেখে বলে দিচ্ছে 4 × 2 = 8। মানে এগুলো তো যে না, এই যে চারটা অপশন 8 × 10⁻⁶। মানে মেইন খেলা আসলে তোমার এখানেই। নিম্নমুখী, উত্তরমুখী, ঊর্ধ্বমুখী, পূর্বমুখী, দক্ষিণমুখী, এইসবই হচ্ছে মেইন কাহিনী। স্যার তো জানে তুমি এই গুণটাতে পারো। মেইন কাহিনী হচ্ছে তোমার ওই ডিরেকশনের ব্যাপারটা বুঝতে পারা। ফারজান কি বলছে বুঝতে পারছো? তুমি তো ম্যাগনেটিক ক্লাস করছো। তাহলে আমি আরেকবার একটু ব্রিফ করে একটু শোনা ভালো করে, নামাজ থেকে আসে। আচ্ছা, আমি আরেকবার বুঝে খেয়াল করবো। মনে করে বললাম এই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড, এই হচ্ছে আমাদের চার্জ, এইটাকে বেগ বলি। হ্যাঁ, বললাম এই হচ্ছে আমাদের চার্জের বেগের ভেক্টর, এই হচ্ছে আমি বললাম ম্যাগনেটিক ফিল্ডের ভেক্টর। এখন আমাদের সূত্রটা কি? এফ সমান কিউ ভি বি সাইন থিটা না? তাহলে কিউ ভি ক্রস বি। তো ক্রস গুণনের দিক বের করার রুলটা কি ছিল? ডান হাতে স্ক্রু রুল, মনে আছে তো? চারটা আঙ্গুল আমি প্রথম ভেক্টরের দিকে দিব, সেই চারটা আঙ্গুলকে আমি দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতর কোণে ঘোরাবো। তো ক্ষুদ্রতর কোণ তো চোখের চোখের সামনেই তো আছে থিটা। এই কোণটা না ক্ষুদ্রতর কোণ, নাকি ক্ষুদ্রতর কোণ ছিল না? ওকে। তো এই হচ্ছে ক্ষুদ্রতর কোণে আমি ঘোরাবো। তাহলে চারটা আঙ্গুলকে যদি ক্ষুদ্রতর কোণে ঘোরাই, ব্যাপারটা কি এরকম না? দেখো, চারটা আঙ্গুল নিয়ে আমি এইভাবে ঘোরাবো, তো বৃদ্ধাঙ্গুল তো এদিকেই থাকবে। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের চার্জের উপর প্রযুক্ত ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা। এটা হচ্ছে এফ এর ডিরেকশন, যেটা হচ্ছে কিউ ভি ক্রস বি। যখন আমরা ধরে নিছি চার্জটা পজিটিভ, তুমি নিশ্চয়ই জানো এখানে যে কোনো একটা ভেক্টরের সামনে মাইনাস দিয়ে দিলে কিন্তু তার দিকটা উল্টা দিকে চলে যায়। তো তুমি যেহেতু জানো এটা হচ্ছে প্লাস চার্জ ধরে পাওয়ার দিকটা, আমি যখনই পাবো এটা ইলেকট্রন, তখন তার উপর প্রযুক্ত বলটা কোন দিকে থাকবে? নিচের দিকে। ইলেকট্রন মানে তো নেগেটিভ চার্জ, আর ভি ক্রস বি এর সামনে নেগেটিভ আসা মানেই তার ডিরেকশন আগে যা ছিল তার উল্টা দিকে চলে যাবে। তো ইলেকট্রন যদি হয় সেক্ষেত্রে তার উপর বলটা হচ্ছে এদিকে। এটা তো বুঝছো? তাহলে ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা প্রযুক্ত বলটা ইলেকট্রনের ক্ষেত্রে সেটা হচ্ছে নিচের দিকে। ওকে। এখন দেখো আবার সেম কথা সিমিলারলি বলি। একটা ইলেকট্রিক ফিল্ড যখন আমরা আঁকি, এটা মূলত কিসের দিক দেখায়? এটা মূলত দেখায় একটা 1 কুলম্ব চার্জের উপর ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে বল দিচ্ছে, কত বল দিচ্ছে। ইলেকট্রিক ফিল্ডের দিক কি বোঝায়? মনে করে বললাম তার মানটা আছে ই, তাহলে বোঝায় 1 কুলম্ব চার্জের উপর সে ই বল দিবে। এই যে এককটাই তো এইভাবে লিখে থাকে না? তাহলে বললাম 5 নিউটন পার কুলম্ব, মানে কি 1 কুলম্ব চার্জের উপর সে 5 নিউটন বল দেয়। তীর চিহ্ন কি দেখাচ্ছে? পজিটিভ চার্জের উপর প্রযুক্ত বলের দিকটা। তীর চিহ্ন কি বোঝাচ্ছে? পজিটিভ চার্জের উপর প্রযুক্ত বলের দিকটা। তাহলে পজিটিভ চার্জের উপর প্রযুক্ত বলের দিকটা যদি এটা হয়, নেগেটিভ চার্জের উপর প্রযুক্ত বলের দিকটা কোন দিকে হবে? উল্টা দিকে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? এখন দেখো, যেহেতু আমাদের চার্জটা আমি এই বরাবর গতিশীল করতে চাচ্ছি, আমি চাচ্ছি চার্জটা এই দিকেই যাক, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড কি করবে? দেখো, ভি ক্রস বি করলে বৃদ্ধাঙ্গুল তো উপরের দিকে থাকে, কিন্তু এটাতে পজিটিভ চার্জ ধরে পাওয়াটা। তো ম্যাগনেটিক ফিল্ড দ্বারা নেগেটিভ চার্জের উপর প্রযুক্ত বলটা থাকবে এদিকে। তো ইলেকট্রনটা, আমাদের এই চার্জটা, ইলেকট্রনটা সে কিন্তু এদিকে চলে যাওয়ার কথা। তাহলে আমি যদি চার্জকে এদিকে টোকা দিয়েও পাঠিয়ে দিই, সে কিন্তু নিচে নামতে চাইবে, কারণ ম্যাগনেটিক ফিল্ড তাকে নিচের দিকে বল দিচ্ছে। এখন তাকে নিচের দিকে বল থেকে আটকানোর জন্য আমাকে কি করতে হবে? তার উপর উপরের দিকে বল দিতে হবে। সেই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা আমরা কোন দিকে দিব? নিচের দিকে দিবে। কারণ কারণ কি? ইলেকট্রিক ফিল্ড মূলত পজিটিভ চার্জের উপর প্রযুক্ত বল দেয়, বা ডিরেকশন দেখায়। তো আমি যদি ইলেকট্রিক ফিল্ড নিচের দিকে দেই, এটার মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড নিচের দিকে, এই কথার মানে হচ্ছে পজিটিভ চার্জের উপর সে নিচের দিকে বল দিবে, ইলেকট্রনের উপর সে কি দিবে? উপরের দিকে। তো ইলেকট্রিক ফিল্ড নিচে থাকা মানেই হচ্ছে আমার ইলেকট্রনের উপর প্রযুক্ত বলটা উপরের দিকে। এই জন্য আমি বলটা বলছি নিম্নমুখী। ইলেকট্রিক ফিল্ড নিচের দিকে থাকা মানে ইলেকট্রনের উপর প্রযুক্ত বলটা উপরের দিকে সব সময়। না, পজিটিভের বল দেয় না। ইলেকট্রিক ফিল্ড ডিফাইন করাই হয়েছে পজিটিভ চার্জের উপর প্রযুক্ত বল ধরে নিয়ে। সেক্ষেত্রে নেগেটিভ চার্জ তার উল্টা দিকেই থাকবে। ধরো আমি একটা চিত্র আঁকলাম, এটা এটা কি বোঝাচ্ছে? ইলেকট্রিক ফিল্ডের দিকটা কোন দিকে? ডান দিকে। এটা কি বোঝায়? পজিটিভ চার্জ থাকলে সেই দিকে বল অনুভব করবে, নেগেটিভ চার্জ নিয়ে আসে সে উল্টা দিকে বল অনুভব করবে। বুঝছো? ওকে, আসো পরেরটাতে। আহ সুষম চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে গতিশীল কোন বিন্দু চার্জের বেলায় কোনটি সত্য? সুষম চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে, তাহলে সর্বোচ্চ বল লাভ করবে সে, কিউভিবি সাইন 90। ওকে। সুষম চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে গতিশীল কোন বিন্দু চার্জের বেলা কোনটি সত্য? চৌম্বক প্রযুক্ত বল সর্বনিম্ন না, সর্বনিম্ন তো অবশ্যই না, সর্বোচ্চ হবে, তাই না? চৌম্বক বল কৃত কাজ, চৌম্বক বল কর্তৃক কৃত কাজ ধনাত্মক। চৌম্বক চার্জের গতির দিক অপরিবর্তিত, সেটা অবশ্যই সত্য না। চার্জের গতির দিক বদলাবে, কারণ বল তো তার উপর প্রয়োগ হচ্ছে, দিক বদলাবে না। সে তো বৃত্তাকার গতিতেই চলে যায়। তো এটাও সত্য না। চৌম্বক বল কর্তৃক কৃত কাজ শূন্য।
চৌম্বক বল কর্তৃক কৃত কাজ ধনাত্মক, চৌম্বক বল কর্তৃক কাজ ঋণাত্মক, শূন্যই হবে। কারণ এখানে তো সে আহ বৃত্তাকারে ঘুরতেছে না, বৃত্তাকার পথে যদি ঘুরে তাহলে ওই বল দ্বারা কাজটা শূন্যই হবে তার উপর, তাই তো? সেটা হচ্ছে শূন্য, অপশন ই। ফারদিন, তুমি বুঝতে পারছো? না বুঝলে আমি এটা বুঝে কনসেপ্টটা মনে করে দিই, আর কোথায় কোথায় কাজ শূন্য হয় আমি আগে অপশনটা মিলাই নিই। আমার আহ ঠান্ডা তো, মাথা কাজ নাও করতে পারে, এই জন্য আর কি একটু দেখে নিই প্রত্যেকটা প্রশ্নের সলিউশন। পরীক্ষার আগে ভুল করলে আবার পরে আবার সমস্যা। অপশন ই ঠিক আছে, চৌম্বক বল কর্তৃক কাজ শূন্য। কেন? কারণ আমরা যখন পড়ছিলাম একটা বস্তুকে মনে করে আমি সুতা দিয়ে বেঁধে বৃত্তাকার পথে ঘুরাই, তখন তোমাকে প্রশ্ন করতো সুতার টান দ্বারা কাজ কত, কি বলতা? শূন্য। তখন তোমাকে বলা হতো কেন্দ্রমুখী বল দ্বারা কাজ কত, বলতা শূন্য। কেন? কারণ কেন্দ্রমুখী বল আর বলের বস্তুর বেগের মধ্যবর্তী কোণ সবসময় 90 ডিগ্রি, তাহলে বল আর বেগের দিকটাই তো সরণের দিকে। এখানে আপেক্ষিকভাবে ক্ষুদ্র সরণ, ক্ষুদ্র বেগটা তো যেদিকে, ক্ষুদ্র সরণ দুই দিকেই। তাহলে কন্টিনিউয়াসলি আমি যদি এখানে থাকি, এই ক্ষেত্রে এই জায়গার ক্ষেত্রেও আমার বলের দিক আর বেগের দিকের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তো বলের দিক আর বেগের দিকের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি মানে হচ্ছে বল এবং ওই মুহূর্তে সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সো এখানে ম্যাগনেটিক ফিল্ডটাও তো সিমিলারলি একটা সার্কুলার মোশন তৈরি করে না? ম্যাগনেটিক ফিল্ডে সার্কুলার মোশন তৈরি করে, তো এখানে কিন্তু এর রুলটা ওই কেন্দ্রমুখী বলের রুলটাই। তো এই জন্য এখানে কাজটা শূন্য হবে। কনসেপ্টটা মাথায় রেখো, কাজে লাগতে পারে। 17-18 আসা আসা প্রশ্ন এটা। 16-17 প্রশ্ন এটা, দেখো এটা সিমিলার স্টাইলের প্রশ্ন, লরেন্স ফোর্স নিয়ে আসছে। একটি একটু একটু হেভি প্রশ্ন। একটি ইলেকট্রন 640 নিউটন পার কুলম বিদ্যুৎ ক্ষেত্র এবং 1.2 টেসলা চৌম্বক ক্ষেত্রের মধ্যে 4×10⁴ মিটার পার সেকেন্ড বেগে ধাবিত হচ্ছে। লরেন্জ বলের পরিমাণ কত? এখানে বলছে বেগ এবং চৌম্বক ক্ষেত্রের দিক একই, অর্থাৎ বেগ যেদিকে চৌম্বক ক্ষেত্র সেই দিকেই। তার মানে কি দাঁড়ালো? তো আগেরটাই ঝামেলা, আগেরটার মতোই। এখানে আসলে ম্যাগনেটিক ফিল্ড শূন্য, ম্যাগনেটিক ফিল্ড দ্বারা প্রযুক্ত বলটা শূন্য। কেন? মানে দেখো বেগ এবং চৌম্বকের দিকে, তাহলে বেগ যেদিকে চৌম্বকের সেদিকে থাকা মানে কি QVB sin 0, তাহলে দেয়ার ইজ নো ম্যাগনেটিক ফোর্স। একটু আগে আমি যে কথা বলে আসছিলাম যে প্রশ্ন কেমন থাকতে পারে, সেটা কিন্তু এখানে চলে আসছে। যে একটু আগে বলছিলাম ইলেকট্রিক ফিল্ড থাকলো, ইলেকট্রিক ফিল্ড এখানে দিয়ে দিছে না? ইলেকট্রিক ফিল্ড যদি থাকে তাহলে বলটা কি হবে? তাহলে Q × E, F = QE। আর এখানে তো QVB sin ওই পার্টটা নাই, তাহলে QE কত হবে? কিউ এর মান কত? ইলেকট্রন তো না, 1.6 10⁻19। আর এখানে 640 গুণ করে কোথাও কত আসে? 1.6 এ আসে 10⁻19 × 640, তাহলে কত আসে আনসার? 1.024 10⁻16। তো আশা করি বুঝতে পারছো আমি 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 অ্যানালাইসিস যেভাবে করি সেই অ্যানালাইসিসটা কার্যকর। তোমরা এইভাবে অ্যানালিসিস করবা যে প্রশ্ন কি আসতে পারে। দেখো আমি আমি জানতাম না কি প্রশ্ন, আমি নিজেও কখনো তোমাদের সলভ করার আগে প্রশ্ন চাইও দেখি না আমি প্রশ্ন কি আছে। এমন না যে আমি খুব প্রিপারেশন নিয়ে আসি তোমাদের পরীক্ষায়, এই জন্যই বলতে হয় আমার আমি কি ঠিক বললাম নাকি বাড়াই বললাম। বুঝছো? সো অ্যানালাইসিসের প্রসেসটা দেখো আমি কিভাবে করতেছি। এখানে যা বলছিলাম একটু আগে যে যদি থাকতো ইলেকট্রিক ফিল্ড, যদি কিন্তু বেশি বছর যায় নাই, কয়েক বছর আগেই চলে আসছে। দেখো এটা আসছে 24 সালে, আমার যদির অংশটা কিন্তু চলে আসছে কোথায়? 16 সালে। যেটা ইনফ্যাক্ট 16 সাল না, 16 সালে তো না, কিন্তু মাঝখানের তো কয়েক বছর ছিল গুচ্ছ, ওটা তার হিসাবের বাইরে। তো যদি এটা 16 সাল হয়, সে 17, 18, 19, তারপরেই তো 24 সাল, 4 বছর পরে চলে আসছে কিন্তু সেম প্রশ্ন। আশা করি বুঝতে পারছো। আর তারপরও আমি যদি এখন ফাইনালি প্রশ্নটা কঠিন বানাই, ধরো ফাইনালি প্রশ্ন বললাম যেখানে গ্যাঞ্জাম লাগাবো আমি আসলে স্টুডেন্টকে দিয়ে পুরোটাই করাবো, সেক্ষেত্রে আমি প্রশ্ন কিভাবে দিব? সেক্ষেত্রে আমি এভাবে বলবো, আহ ধরো এখানে আমি বলে দিবো এটা এইভাবে। না, ওটা একটু টাফ হবে, আসলে ওটা একটু টাফ হবে যদি ওরকম দিতে চাই। ভেক্টর দিয়ে করতে চাই একটু লম্বা হবে, বাট এখন থাক, এখন নাই, তোমরা আশা করি বুঝবা। যা বুঝেছি আশা করি বুঝছো এইটুকু পর্যন্ত। তড়িৎবাহী দুটি সরল সমান্তরাল পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ এমন যে এরা পরস্পরকে আকর্ষণ করে, তাহলে তাদের মধ্যবর্তী প্রবাহটা সমমুখী। এটা ক্লাসে পড়াইছিলাম। দুইটা তার দিয়ে যদি প্রবাহ একই দিকে চলে, তাহলে দে উইল অ্যাট্রাক্ট ইচ আদার। এবং বলের মানটা কত ছিল? μ0/4 পাই I1 I2 × L। কি জানি ছিল, সূত্রই তো ভুলে যাই। সূত্র জানি কি ছিল? দুইটা তারের মধ্যবর্তী আকর্ষণ বলে সূত্র কি ছিল? μ0/4 পাই, এটাই ছিল সম্ভবত। μ0 I1 I2 × L/2 পাই। আচ্ছা বের করে ফেলি, দেখো তোমাদের যেহেতু আমি যেহেতু সূত্র ভুলে গেছি মনে করে দিই। পরীক্ষা এমন হইতেই পারে তুমি সূত্র ভুলে গেছো, বের করতে পারতে হইতে পারে। তো দেখো একটা তার, অবশ্যই তারের নিকটবর্তী কোনো স্থানে ম্যাগনেটিক ফিল্ড আছে। তা তারের নিকটবর্তী কোনো স্থানের দূরত্ব যদি হয় মনে করো L, মানে দূরত্ব ধরো বললাম আমি D, এই দূরত্বে এখানে প্রাবল্য কত? μ0I/2 পাই D। সূত্র কি মনে আছে? এখন এই ম্যাগনেটিক ফিল্ড, হ্যাঁ, ও এ বলার ডি বলে কি কথা। তো এই ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে আছে বলো তো? এখন আমি আমার এই যে তড়িৎ প্রবাহটাকে বৃদ্ধাঙ্গুল দিয়ে দেখাচ্ছি, 4টা আঙ্গুলকে আমি ঘুরাই নিয়ে আসবো, তো এটা হচ্ছে ভিতরের দিকে।
সেটা এখন আমার কনসার্ন আসলে ওইভাবে ভিতরের দিকে থাকলো। এখন এই ম্যাগনেটিক ফিল্ডের যেদিক দিয়ে যাচ্ছে, আমি মনে করি এখানে একটা তার রেখে দিলাম যার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এটা দিয়ে হচ্ছে I1, এটা দিয়ে হচ্ছে I1 প্রবাহ। সো এটার জন্য এখানে প্রাবল্য হচ্ছে μ0I1/2πd। তাহলে এই μ0I1/2πd ম্যাগনেটিক ফিল্ডে আমার কি I2 প্রবাহ চলতেছে না? তো এই তারটাকে পড়ে গেল না এই ম্যাগনেটিক ফিল্ডে? তো আমি যদি বলি ম্যাগনেটিক ফিল্ড দ্বারা চৌম্বক ক্ষেত্র দ্বারা একটা পরিবাহী তারের উপর প্রযুক্ত বল সূত্রটা কি ছিল? I L B sin θ। মনে আছে কিনা? তো এখানে এই তারের উপর এই ম্যাগনেটিক ফিল্ড দ্বারা প্রযুক্ত বলটা কি হবে? I2, আমি ধরে নিলাম এখানে আমি এল দৈর্ঘ্য কনসিডার করতেছি, আমি ধরলাম I2L। বি, বি বলতে আমি এখানে এটার দ্বারা আমি ম্যাগনেটিক ফিল্ড বোঝাচ্ছি বি, এটা বললাম B1। সাইন কত ডিগ্রি আসবে এখানে? 90 ডিগ্রি না? ম্যাগনেটিক ফিল্ড তো ভিতরের দিকে, আর তার তো প্রবাহ চলতেছে খাতা বরাবর, তো এখানে সাইন 90 এখানে থাকবে। তাহলে এখানে দেখো আমি যদি মানটা বসাই I2 × L, B1 কত? μ0I1/2πd। আমি এখানে ওভারঅল কি পাচ্ছি? μ0 × I1 I2 × L/2πd। এই এই হচ্ছে ফর্মুলা, যেটা আমি নগদে বের করলাম কারণ আমি ভুলে গেছিলাম। μ0 I1 I2 × L/2πd। তাহলে এই তারের দ্বারা, এই তারের উপর প্রযুক্ত বল যা, এই তারের দ্বারাও তো এখানে সেম ভাবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তার দ্বারাও তার উপর প্রযুক্ত বল সেমটাই থাকবে। এখানে এটা হচ্ছে পারস্পরিক বল। এখন দুইটা যদি প্রবাহ থাকে একই দিকে, তাহলে তারা করবে পরস্পরকে আকর্ষণ, আর যদি প্রবাহ থাকে বিপরীত দিকে, তারা পরস্পরকে করবে বিকর্ষণ। জাস্ট মনে রাখবা। আর যদি তোমাকে প্রশ্ন করা হয় একক দৈর্ঘ্যে বলের মান কত, জাস্ট এল দ্বারা ভাগ করে দাও, এলটা থাকবে না? এটা তো এল সহ। তোমাকে মনে করো এল বললো না এ কথার মানে কি? তুমি এল ছাড়া কাজ করে ফেলতে হবে। তাহলে তুমি ধরে নিবা একক দেখে তোমাকে জিজ্ঞেস করছে। তাহলে μ0I1 I2 L/2πd হচ্ছে, আমি যদি দুইটা তারের ক্ষেত্রেই এল দৈর্ঘ্য কনসিডার করি, তো এল দৈর্ঘ্যের তারের অংশের মধ্যে পরস্পর আকর্ষণ বল হচ্ছে এটা। তো তুমি তোমাকে বলে একক দৈর্ঘ্যে বল কত, এল দ্বারা ভাগ করে দাও, এল নাই হয়ে যাবে, তখন এর আর লাগবে না। বুঝছো? কোনটা? এটা এখানে? আচ্ছা, এটা দুইটা ম্যাথ। একটা হচ্ছে তড়িৎ তড়িৎবাহী তারের উপর চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বল, যেখানে তড়িৎবাহী তারটা চৌম্বক ক্ষেত্রের সাথে থিটা কোণে আছে, সেক্ষেত্রে এই তারের উপর, যেখানে তারের দৈর্ঘ্য হচ্ছে আমি বললাম এল, এই তারের উপর এই চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বলের সূত্র হচ্ছে F = I L B sin θ। এটা হচ্ছে একটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে একটা তড়িৎবাহী তারের নিকটবর্তী কোন স্থানে প্রাবল্য হচ্ছে μ0I/2πd। এখন এই তারের জন্য তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্রের ভিতরে কি এই তারটা পড়ে গেছে না? তো এই তারের উপর এই চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বলটাকে আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো না? হ্যাঁ, হ্যাঁ। বুঝছো? এটাই বসায় যা জিনিসটাকে মার্চ করছি, আর কিছু না। ফারদিন, বুঝছো? এখন দেখো প্রশ্নে কি বলছে। তড়িৎবাহী দুটি সরল সমান্তরাল পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ এমন যে এরা পরস্পরকে আকর্ষণ করে। আমরা মাত্র কি বলে আসলাম? আকর্ষণ মানে কি? সমমুখী প্রবাহ, একই দিকে প্রবাহ চলতেছে। দেখো পরিবাহী দুটিতে প্রবাহ একই থেকে আমাদের শর্ত না, দুটি চৌম্বকত্ব সৃষ্টি করছে। পরিবাহী দুটির মধ্যে ক্রিয়াশীল বল প্রবাহদের গুণফলের সমানুপাতিক, প্রবাহদের বিপরীতমুখী, আর উভয় পরিবাহীতে ঋণাত্মক আধান চলমান। পরিবাহী দুটির প্রবাহ একই থাকে। প্রবাহ একই থাকে বলছে কি এখানে? কোনটা সঠিক বলছে না? প্রবাহ একই থাকে, ও প্রবাহ একই থাকে না, প্রবাহ একই দিকে, এই তো এই কথাই তো বললাম, প্রবাহ একই দিকে। তো প্রবাহ একই দিকে থাকাটা শর্ত, প্রবাহ সেম থাকা শর্ত না। ঠিক আছে, এখানে কিন্তু একটা কথা বলছে, পরিবাহী দুটির মধ্যে ক্রিয়াশীল বল প্রবাহদ্বয়ের গুণফলের সমানুপাতিক। তো এইরকম তো কোনো কথা আমরা পড়ি নাই। যদিও এই কথা বলা যায়, এই যে F = I1 I2 সাথে সমানুপাতিক, বাট ওইটা আমাদের মেইন না। আকর্ষণ হওয়ার শর্ত কি? এখানে তো বলছে আকর্ষণ হচ্ছে, তো আকর্ষণের কথার সাথে নিচের কোন কথাটা সত্য? প্রবাহ একই দিকে থাকা লাগবে, সমমুখী হওয়া লাগবে। আচ্ছা, প্রবাহতে বিপরীতমুখী হলে কি হবে? বিকর্ষণ তৈরি হবে। এটা 15 প্রশ্ন। 13-14 প্রশ্ন, এটা আমাদের সময় আসছিল। একটি প্রোটন I cap + 2j cap × 10⁻⁶ মিটার/সেকেন্ড বেগে 2j cap + 3k cap টেসলা চুম্বক ক্ষেত্রে ধাবমান হলে সেটি কত নিউটন বল অনুভব করবে? যেখানে প্রোটনের চার্জ তোমাকে বলছে 1.6 10⁻19 কুলম্ব। এটা প্রপার একটা QV × B এর সূত্র। তো QV × B বুঝতে পেরে তোমার কাজ শেষ। এই যে I + 2j 10⁻10⁶ আর 2j + 3k, তুমি সূত্র জানো। সূত্র বলের মানটা কি? QV × B। তুমি জাস্ট বেগের ভেক্টর নাও, যেটা এখানে আছে। তো আমি নিলাম বেগের ভেক্টরটা কি, I cap J cap এমনি নিয়ে যাই। আর বেগের ভেক্টরটা কি আসবে? এই যে 1 × 10⁶, কিন্তু মাথায় রেখো এটা আসবে 10⁶, আর 2 10⁶। এটা J সব 2 10⁶, তারপরে কি এটারটাতে কি আসবে? 2j cap আর 3k cap না? তাহলে এই হুদাই এটা এইভাবে করার দরকার নাই, এমনিই পারা যায় এটা। ক্রস গুণন করতে হবে তো, V × B তো। তবে I cap এর সাথে 2j cap তো করার দরকার নেই, জিরো আসবে। I cap এর সাথে 2j cap করলে কত আসবে? I × J সমান, এটা লিখে ফেলি এখানে, I J K। হ্যাঁ, এভাবেই করলে বেটার। নির্ণয় করলে সময় নষ্ট হবে তো। এটা তো দুই মানে কাটাকাটিতে চলে যাবে বেশিরভাগ। I × J মানে কে, এই যে 2 একে 2,
কে কে, তারপর আই এর সাথে কে তো কে কত, আই ক্রস কে কত হবে, মাইনাস জে, তাহলে -3 জে কেপ। তারপরে আসো 2 জে কেপের সাথে 2 জে কেপ হবে না, 2 জে কেপের সাথে 3 জে কেপ, 3 × 6, জে ক্রস কে মানে আই না, তাহলে 3 × 6 আই কেপ। তো এটা কিন্তু ইজিয়ার। যখন কাটাকাটির সুযোগ থাকে, দুইটা দুইটা করে থাকে, তখন কিন্তু তোমার ওই নির্ণয়কে যাওয়াটাই গ্যাঞ্জাম। এভাবেই সহজ, তোমার যদি এটা মনে থাকে আর কি। ফারজিন বুঝতে পারছো? এখন জাস্ট তুমি এখান থেকে সলভ করে চার্জের মানটা গুণ করতে ভুলো না আবার। চার্জের মান গুণ হবে ফাইনালি। তো আগে এই মানটা বের করে ফেলো, বলের মানটা কত আসে, এই ভি ক্রস বি এর মানটা কত আসে। তো কত আসে এখানে, 4 + 9 + 36, 36 আর 9 কত, 45, আর 4 × 49, 7 আসবে। 7 × 1.6, 7 × 1.6 কত হয়, 6 × 7 = 42। কোনটা আসে? অপশন সি না, 1.12, ডান। ফারজিন বুঝছো? সাত আসছিল কিন্তু এটা, আমার জাস্ট কিউ করবো। 1.6 10⁻19 × 7 আসছে। ওই জন্য ছিলাম, হ্যাঁ। আমি কি 10⁻6 গুণ করছিলাম এখানে? আমার তো গুণ করা হয় নাই না, আমি তো এই দুইটা করছি, আমার তো 10⁻6 গুণ করা বাকি আছে। এই যে 7, 10⁻6, এখানে তো আমার ভিতরে 10⁻6 আছে না এখনো, এটা কি ভিতরে থাকবে না? ওই তো 2 10⁻6, 3 10⁻6, 6 10⁻6, হ্যাঁ থাকবে তো। বাইরে আসলে কি হবে, √10⁻6 কত হয়? ওই যে 10⁻3 আর কি, 10³ আসবে এখানে, হাফ না, 6 আর পাওয়ার হাফ মিলে তো 3 হবে। 7 10³ ইন্টু, এখন চার্জ গুণ করো, 7 × 10³ ইন্টু 1.6 10⁻19, এখন মিলবে। 19 থেকে 3 গেলে কত হয়, 16 না? 1.6, কি ফালতু একটা জায়গায় আটকাইলাম আইসা। 10⁻16 কত আসে, এই যে 1.12 10⁻15 না? আনসার কি নাই নাকি? দেখি তো, এইখানে আইসা উদাই ঝামেলা করলাম। কত নাম্বার, এটা 6 নাম্বার না? 6। আনসার তো সি বলে, 1.12 10⁻12। আমি ভুল করলাম কোথায়? এটা তো আমি নিয়ে আসলাম তো পরে, এই যে এখানে তো সবগুলোতে ধরো আমার সব একই কথা না। তুমি তো দেখো দেখো, 1 1 × 10⁻6 ইন্টু 2, তাহলে কি আসবে, 2 10⁻6, তাই তো? তো 2 10⁻6 কে কে আসলো, লিখলাম 2 10⁻6। তারপরে এখানে আসলো I × 3, 3 একে 3, ও এটা +3 ছিল না? তাতে তো কিছু আসে যায় না আসলে, +3 থেকে 1 × 3, আচ্ছা এটা তো সূত্রের মাইনাস আসছিল, হ্যাঁ 3, তাহলে 1 × 3 জায়গায় এখন 1 10⁻6 × 3 আসবে। তো 3 10⁻6, এখানে আসবে 6 10⁻6। হ্যাঁ, তো ওটা তো আসলো। এখন ও, আমার তো স্কোয়ার করা বাকি ছিল না, 10⁻12 আসবে তো এখানে সবগুলোতেই। 10⁻12 এর পরে আমাদের এখানে আবার রুট হবে, তাহলে 6 আসবে এখানে। তো এখন আসবে এখানে 6, তাহলে ও আচ্ছা, 10⁻6, 10⁻−13, তাহলে কত আসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান। তাই আনসার এটাই, যাও হয়েছে, আর দরকার নেই ঝামেলা করার। হ্যাঁ এটা হয়ে গেছে। পারদিন বুঝছো? বেশি পণ্ডিতি করলে এগুলোই হয়। পরটাতে আসি। এটা 12 প্রশ্ন। 1 মিটার দীর্ঘ একটি সোজা তারের মধ্য দিয়ে, এই যে 1 মিটার দীর্ঘ, মাত্র যেটা পড়ে আসলাম শুধু সেটা কিন্তু এখন আসতেছে। 1 মিটার দীর্ঘ সোজা তারের মধ্য দিয়ে 5 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। 30.1 ওয়েবার পার মিটার স্কোয়ার, এটা কিন্তু এসআই একক। ওয়েবার পার মিটার স্কোয়ার হচ্ছে ওই বিটাই, টেসলা যেটা সেটাই এটা। তাহলে বি এর মান বলছে। ফ্লাক্স ঘনত্বের, এটা কিন্তু ফ্লাক্স ঘনত্ব। তোমাকে তারা এভাবে বলতে বাধ্য না, তারা তাও বলে দিছে যে এটা তোমাদের জন্য মানে ভালো জিনিস। আমরা ক্লাসে পড়ছিলাম ইলেকট্রিক ফিল্ডের যে মানটা আমরা পড়ি, ই, তড়িতের চ্যাপ্টারে পড়ছিলাম, এটাই কিন্তু তড়িৎ ফ্লাক্স ঘনত্ব। ম্যাগনেটিক চ্যাপ্টারে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যটাই হচ্ছে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। এখানে তারা এটা মেনশন করছে, এটা ভালো জিনিস, মেনশন না করলেও পারতো। ঠিক আছে, তো এখানে বলছে ফ্লাক্স ঘনত্ব এটা চৌম্বক চৌম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে একটি 30 ডিগ্রি কোণে একই তলে অবস্থান করলে কত মানের বল অনুভব করবে।
হ্যাঁ, ফ্লাক্স ঘনত্ব বলছে না? ফ্লাক্স ঘনত্ব, এখানে ফ্লাক্স ঘনত্ব বলেই মূলত পেঁচাইছে। এখানে ফ্লাক্স ঘনত্ব মানে হচ্ছে এই বিটাই। আমার সূত্র কোনটা? তারের দৈর্ঘ্য জানি, দেখো আমরা তারের দৈর্ঘ্য জানি, আমরা প্রবাহ জানি, আমরা ম্যাগনেটিক ফিল্ডের মানে এখানে ফ্লাক্স ঘনত্ব বলেই প্যাচ দিছে মূলত। বি দিছে, আইএলবি জানি। আইএলবি সাইন কত আসবে এখানে? 30, এই যে চৌম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণ আছে, তো এটাকে সাফল করে নাও না, তাহলে তো সূত্র চলে আসে ILB sin θ। এটা কি আমরা মাত্র পড়ে আসি না একটু আগে, যে তড়িৎবাহী তারের উপর চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বল। আই এর জায়গায় আই বসাও 5, এল এর জায়গায় 1 বসাও, বি এর জায়গায় 0.1 বসাও, আর sin 30 এর জায়গায় হাফ বসায় দাও। তাহলে 0.1 × 5 হচ্ছে 0.5/2। 0.5/2 কত আসে? 0.5/2 তো এটাই আসার কথা, 0.25 নিউটন। এই হচ্ছে বল। সো কথা এখানে অনেক পেঁচাইছে, এই জায়গাতে এসে ঘনত্ব বলে পেঁচ লাগাই দিছে। ঘনত্ব কিন্তু এখানে ইজ নাই, এখানে মূলত উল্টাটা করছে কাজ। ফার্জিন বুঝছো? তো এটা মাথায় রাখবা, চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যটাই মূলত চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, আর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটাই মূলত তড়িৎ ফ্লাক্স ঘনত্ব, যখন যেটা লাগে ইউজ করবো আমরা। আর ফ্লাক্স ঘনত্ব মানে কি? একক ক্ষেত্রফল দিয়ে লম্বভাবে যে পরিমাণ বল রাখা যায় সেটা হচ্ছে ফ্লাক্স ঘনত্ব। তাহলে ফ্লাক্স কি? মোট ক্ষেত্রফল দিয়ে যা যায়। তাহলে তোমাকে যদি কখনো ক্ষেত্রফল দিয়ে দেয় আর ফ্লাক্স ঘনত্ব দিয়ে দেয়, ক্ষেত্রফল আর ফ্লাক্স ঘনত্ব গুণ করলেই ম্যাক্সিমাম টাইম তুমি ফ্লাক্সের মানটা পেয়ে যাবে। একটু বলে দিই কাহিনীটা কি ছিল, ফ্লাক্সের সূত্র কি ছিল? ফ্লাক্সের সূত্র ছিল এটা, হ্যাঁ, BA cos θ ফর ম্যাগনেটিজম, আর EA cos θ ফর ইলেকট্রিসিটি। আর থিটা কার সাথে কার কোণ? মাথায় রেখো, থিটা হচ্ছে তলের দিকের সাথে কোণ, এই যে তলের দিক, এই কোণটাকে তুমি যেটা বলতেছো, দিস ইজ দ্য ডিরেকশন অফ দ্য সারফেস। সারফেসের ডিরেকশন হচ্ছে এটা, এটা হচ্ছে A ভেক্টরের দিক, এটা হচ্ছে B ভেক্টরের দিক। তলের দিকের সাথে কোণ হচ্ছে এটা, মানে তলের সাথে লম্ব যে দিকটা, সেই দিকটার সাথে আমি কোণটাকে হিসাব করে সূত্রটা বানাইছি। তো চিত্রটা মনে রাখতে হবে। এই সেম কথা আমি ইলেকট্রিক ফিল্ড গাউসের ল পড়ানোর সময় বলছিলাম, ফ্লাক্সেরটা বলছিলাম, এখানে বলছিলাম আমি কোনটাকে বলছিলাম এই দিকের সাথে, সেটাকে বলছিলাম থিটা, তখন বলছিলাম এই দিকে হচ্ছে cos θ। আর যেহেতু তলের ক্ষেত্রে বলেছে একক ক্ষেত্রে বলতে যদি cos θ যায়, তাহলে মোট ক্ষেত্রে বলতে যাবে cos θ, সেখান থেকে থিটা আসছে। এটা তোমাদের লাগবে না, এটা তোমাদের সিলেবাসে নাই, স্কিপ ইট। 12-13 না, বই তো বদলাইছে আমাদের পরে। এটা তো 12-13, আমরা তাদের 13-14, তারপরে তো বই বদলাই গেছে, এই জিনিসটা তোমাদের বইয়ে নাই। ঠিক আছে, এটা স্কিপ করতে পারো। আনসার নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও সূত্রটা বলে দিই তাহলে। দেখি সূত্রটা না, দরকার নেই এটা, টোটালি টোটালি ওয়েস্ট অফ টাইম হবে এটা এখন সলভ করতে গেলে, এটা দরকার নেই, স্কিপ ইট, আউট অফ সিলেবাস। পয়েন্টিং ভেক্টর আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পড়ার সময় পড়ছিলাম, মডার্ন মডার্ন ফিজিক্স। হ্যাঁ, এই যে 1/μ E × B, 1 D আনসার, ইয়েস, 1/μ E × B। এখন তোমরা কিছুটা চিনো জিনিসপত্রগুলোকে, চৌম্বক প্রবেশ্যতা, ইলেকট্রিক ফিল্ডের ভেক্টর, ম্যাগনেটিক ফিল্ডের ভেক্টর, এই দুটার ক্রস গুণনকে মিনট দ্বারা ভাগ করলেই আমরা পয়েন্টিং ভেক্টরটা পাই। আচ্ছা, ভালো প্রশ্ন, কনসেপচুয়াল প্রশ্ন। পরেরটাতে আসো, এটা সাস্টে 7-8 আসছে, পুষ্টে 10-11-তে আসছে, আর জাস্টে 11-12-তে আসছে। চৌম্বক, এটা তো মাত্র পড়ে আসলাম না, এটা তো লরেন্জের সূত্র, চৌম্বক ক্ষেত্রে গতিশীল একটি আধানের উপর ক্রিয়াশীল বল। চৌম্বক ক্ষেত্রে গতিশীল বলছে না, তাহলে Q × V × B হবে, এই যে এটা অপশন বি। একটি তারের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার কারণে 1 মিটার দূরত্বে tan−3 টেসলা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, 2 মিটার দূরত্বে চৌম্বক ক্ষেত্র কত হবে? কনসেপ্টটা কি বুঝতে পারছো কোন জায়গা থেকে আসছে? হ্যাঁ হ্যাঁ, এই যে তারের জন্য নির্দিষ্ট দূরত্বে প্রাবল্যের সূত্র না, বলছিল না, তো এটা হচ্ছে μ0I/2a, 2πa, সরি, 2a হচ্ছে বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রেরটা, 2r, 2r ছিল এটাতে, মনে আছে আশা করি। বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে প্রাবল্য হচ্ছে μ0I/2r, তখন ডিরেক্ট আর, আর যদি পাক সংখ্যা থাকে তাহলে n এই সেম জিনিসটা বসাই দিবা। আর এখানে তাহলে এটা তো বোঝা যাচ্ছে যে প্রাবল্যের মানটা দূরত্বের ব্যস্তানুপাতিক। তো যদি 1 মিটার দূরত্বে হয় এটা, 2 মিটার দূরত্বে হবে তার অর্ধেক, তাই এটা হবে tan−1 অর্ধেক, 0.5 tan−3, তাই 0.5 tan−3, যে বুঝছে সে ডিটেল দাগাই দিতে পারছে ম্যাথ না করে। না 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 না, ডাবল করছি না ব্যস্তানুপাতিক সম্পর্কটা, ফার্জিন বুঝছো? তুমি একটি টর্চ লাইট দিয়ে তোমার সামনে আলো পাঠিয়েছো, আলোটির তড়িৎ ক্ষেত্র যখন উপরের দিকে, তখন চৌম্বক ক্ষেত্র কোন দিকে থাকবে? দেখি উত্তর কি বলছে এখানে। তাই, উত্তর তো নাই। আলোটির তড়িৎ ক্ষেত্র যখন উপরের দিকে,
তড়িৎ ক্ষেত্র উপরের দিকে থাকলে চৌম্বক ক্ষেত্র অবশ্যই নিচে, লম্ব বরাবর থাকে ঠিক আছে, বাট নিচের দিকে তো না, তাই না? তড়িৎ ক্ষেত্র যদি উপরের দিকে থাকে, মানে ব্যাপারটা তো এরকম, এই হচ্ছে আমাদের একটা হিসাব, এই হচ্ছে একটা হিসাব, এই হচ্ছে ব্যাপারটা। ধরো আমার আহ, এই দিকে যদি আমাদের ইলেকট্রিক ফিল্ডটা যায়, এই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা হবে, সে যাবে এই বরাবর। তো এটা তো পরস্পর লম্ব ভাবে থাকে, তো এখানে তো ডিরেকশন কিন্তু দুজনের সেম, ডিরেকশন দুজনের সেম। তো আমি যদি বলি উপরের দিকে আমি তো আলোর তড়িৎ উম, না, অল অফ দেম আর অন দ্য সেম ডিরেকশন, তাই বলবো আলোটির তড়িৎ ক্ষেত্র যখন উপরের দিকে, তড়িৎ ক্ষেত্র উপরের দিকে, তখন চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে হবে? একই দিকে হবে। তড়িৎ ক্ষেত্র উপরের দিকে বলতে কি বোঝাচ্ছে, মানে আমি আলো মারছি না, তড়িৎ ক্ষেত্র উপরের দিকে যাচ্ছে। সো আমি সামনে আলো পাঠাইছি, ওয়েট, আচ্ছা আচ্ছা, ওয়েট 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 ওয়েট, আমি আমার সামনে আলো পাঠাইছি না, সামনে মানে কিন্তু আমি তো আলো এই পাশে মারছি। তা আমি যদি আলো এদিকে পাঠাই, তাহলে আলো যদি এদিকে যায়, আলো তো হচ্ছে এই দুটারই মিক্সচার, তাহলে এগুলো তো এদিকেই থাকবে। একটা এইভাবে, হ্যাঁ, এগুলো তো আলোর দিকেই থাকে। এই যে একটা এরকম একটা এরকম, চৌম্বক ক্ষেত্রে কোন দিকে থাকবে দেখে তো, এখানে আনসার কি দিছে। কি একটা অবস্থা, এখানে বলছে আবার অপশন বি, আবার অপশন নাই। না, তাও দেখে বলতেছি। তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, আলো পরস্পর পরস্পরের সাথে লম্বভাবে অবস্থান করে, সেটা আমরা জানি। আলোর সামনের দিকে, তড়িৎ ক্ষেত্র উপরের দিকে থাকায় চৌম্বক ক্ষেত্র, আচ্ছা আচ্ছা ওয়েট, আলো সামনের দিকে, আলো তো সামনের দিকে প্রশ্নই বলছে, চৌম্বক ক্ষেত্র বলছে এখানে উপরের দিকে। আহ হ্যাঁ, আলো যদি সামনের দিকে থাকে, আচ্ছা দেখাই নি, আলো যদি সামনের দিকে থাকে, চৌম্বক ক্ষেত্র বলছে উপরের দিকে না, চৌম্বক ক্ষেত্র উপর দিকে কেন থাকে? বলছে এখানে তড়িৎ ক্ষেত্র উপরের দিকে থাকায়, তড়িৎ ক্ষেত্র উপরের দিকে থাকায় চৌম্বক ক্ষেত্র ডান দিকে অবস্থান করবে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুসারে সহজেই চৌম্বকের দিক নির্ণয় করা যায়। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুসারে আহ আলো নির্দেশক বৃদ্ধাঙ্গুলিকে সামনের দিকে, এবং তড়িৎ নির্দেশক এ, এটা কি বললো এটা? যাই বলো, প্রশ্ন তো করেই ফেলছে, প্রশ্ন তো আমাদের সলভ করতেই হবে। টর্চ লাইটের দিয়ে তুমি সামনে আলো পাঠাচ্ছ, পাঠাইলাম। আলোটির তড়িৎ ক্ষেত্র যখন উপরের দিকে, আচ্ছা, তড়িৎ ক্ষেত্র যখন উপরের দিকে, ধরো এইভাবে বল, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি, সম্ভবত এটা এরকম ভাবে হবে। ধরো তো তড়িৎ ক্ষেত্র যখন উপরের দিকে, এটা বলো তড়িৎ ক্ষেত্র বলো উপরের দিকে, তখন চৌম্বক ক্ষেত্র কোন দিকে থাকবে? তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র না, লম্বভাবে তো থাকবে, বাট আমার তো ডান বামের হিসাব। আর এখানে তো তলটা আলাদা, তাই না? একটা যদি এক্স ওয়াই তলে থাকে, অন্যটা থাকবে এক্স জেড তলে। যেমন ধরো এখানে আমি যদি বলি এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমি বললাম ওয়াই অক্ষ, এটা বললাম আমি জেড অক্ষ। তো আমি যদি লালটাকে তড়িৎ ক্ষেত্র বলি, লালটাকে তড়িৎ ক্ষেত্র বলি, তাহলে তড়িৎ ক্ষেত্র কোন তল বরাবর আছে? এক্স জেড তল বরাবর আছে। তাহলে চৌম্বক ক্ষেত্র কোন তল বরাবর আছে? এক্স ওয়াই তল। তাহলে এক্স ওয়াই তল, ম্যাগনেটিক ফিল্ড আছে এক্স ওয়াই তলে, আর তড়িৎ ক্ষেত্র আছে এক্স জেড তলে, তাহলে অবশ্যই তলদ্বয় পরস্পর লম্বভাবে আছে, তাই না? তো আলো যদি সামনের দিকে থাকে, আলো তো সামনের দিকে আছে, অর্থাৎ আলোকে আমি বললাম এক্স অক্ষ বরাবর আছে। আলো যদি এক্স অক্ষ বরাবর থাকে, সেই এক্স অক্ষকে কমন রেখে আমরা বাকি দুটো ঠিক করব। তো আমি যদি এই দিকটাকে এক্স অক্ষ বলি, তাহলে এখানে বসে আচ্ছা, ব্যাপারটা এরকমই হওয়ার কথা। আমি যদি আহ বামহস্ত নিয়ম, তো ওই যে আমরা পড়ছিলাম ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের যে মিক্সচার যেটা, সেটা দিয়ে যদি কাজ করি, মানে এদের ফলাফলটা বৃদ্ধাঙ্গুলটা হবে তড়িৎ চুম্বকের তরঙ্গের হিসাবে, ফলাফলটা বৃদ্ধাঙ্গুল হবে। আর তর্জনী দিয়ে আমি দেখাবো, তর্জনী দিয়ে দেখাবো ম্যাগনেটিক ফিল্ড, আর ইলেকট্রিক ফিল্ডটা দেখাবো আমি মধ্যাঙ্গুলি দিয়ে। সেই জায়গা থেকে যদি আমি আসি, তাহলে আমরা আমাদের বৃদ্ধাঙ্গুল দিয়ে এখন হিসাবটা বলি। বলছে কি, তড়িৎ ক্ষেত্র উপরের দিকে, তাহলে আমার তর্জনী উপরের দিকে থাকবে, সরি মধ্যাঙ্গুল উপরের দিকে থাকবে, মধ্যাঙ্গুল উপরের দিকে থাকবে। এই তো ঠিক আছে, এই যে হিসাবটা এটা বুঝে গেছি। আমার মধ্যাঙ্গুল উপরের দিকে, বৃদ্ধাঙ্গুল আলোর দিকে, মানে রেজাল্টটা হচ্ছে আলো, আলো হচ্ছে রেজাল্ট, রেজাল্টটা হচ্ছে এইদিকে। মধ্যাঙ্গুল উপরের দিকে, কারণ প্রশ্নে বলছে তড়িৎ ক্ষেত্র উপরের দিকে। আর চৌম্বক ক্ষেত্র কোন দিকে দেখায়? তর্জনের দিকে। চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র হচ্ছে আমাদের মধ্যাঙ্গুলি। তাহলে মধ্যাঙ্গুলি উপরের দিকে প্রশ্নে বসেছে, তড়িৎ ক্ষেত্র উপরের দিকে, তাই আমি সেই অনুযায়ী মধ্যাঙ্গুলি ঠিক করলাম।
আর আলোর দিকটা অবশ্যই সামনের দিকে, আমি বললাম সামনের দিকে যাচ্ছে, তাহলে আমাদের তর্জনী কোন দিকে? ডান দিকে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে থাকবে? ডান দিকে। আমার হাতের দিকে দেখো, আমি কিন্তু ডান দিকে দেখাচ্ছি। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তো এটা হবে ডান দিকে। সেখানে কনসেপ্টটা হচ্ছে ফ্লেমিং এর চমৎকার প্রশ্ন, ফ্লেমিং এর বাম হস্ত। ঠিক আছে, বাম দিকে, এটা অপশন বাম দিকে আছে, অপশন নাই, একে ডান বাম উপর নিচ হবে আর কি কিছু একটা। চারটা অপশনের মধ্যে অপশন বি বলছে, মানে এখানে অপশন উঠে নেই। আনসার হচ্ছে বাম দিকে, এই যে তোমার সামনেই। আনসার হচ্ছে ও ডান দিকে, ডান দিকে, ডান দিকে, ডান দিকে, ডান দিকে। ঠিক আছে, আছে ফ্লেমিং এর বাম হস্ত। কি বলবে আর তোমার আর? এটাই তো তোমার কনসেপ্ট, আমরা তো এটা আঁকছিলাম, আমি জাস্ট প্রশ্নের লজিক ধরতে পারিনি, সমাধান দেখার পরে মনে পড়ছে আর কি। না না না, ফ্লেমিং এর বাম হস্ত যে তুমি তোমার সামনে তোমার আঙ্গুল দিয়ে দিছে তো। তোমার রেফারেন্স দিয়ে দিছে তো, বলছে তুমি বসো, তুমি সামনের দিকে আলো পাঠাও। তুমি সামনের দিকে আলো পাঠাও, বৃদ্ধাঙ্গুল হচ্ছে তোমার আলোর দিক। বাম হাত নাও, সামনের দিকে আলো পাঠাও। তোমার মধ্যাঙ্গুল চুম্বক ক্ষেত্রের দিক, তুমি ফ্লেমিং এর বাম হস্ত থেকে জানো যে আমরা ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে এটাই বলা হয়েছে, আমরা মধ্যাঙ্গুল দিয়ে চুম্বক ক্ষেত্র দেখাবো, তো দেখাচ্ছি উপরের দিকে। তোমাকে একদম সেট আপ করে দিছে, তুমি সলিউশন বের করবা। সলিউশন তোমার হাতের মধ্যেই আছে, এই যে কাহিনীটা। ডান দিকে দেখা যাচ্ছে, সুতরাং মেঘের ফিল্ড ডান দিকে থাকবে। ঠিক আছে, ভালো প্রশ্ন। হ্যাঁ, 10-11 প্রশ্ন। এটাও এটা এগুলো সহজ। 3.1 × 10⁻⁷ বেগে ধাবমান একটি প্রোটনের গতিপথের দিকে মানে কোনটা? 0 ডিগ্রি। 1.5 টেসলা মানে চৌম্বক ক্ষেত্র, এবং গতিপথের সাথে লম্ব দিকে 3.1 × 10⁻⁷ নিউটন পার কুলম তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হলে প্রোটনের উপর দেখো ঘুরে ফিরে কিন্তু ওরা সামহাও দেয় লরেঞ্জ বল, কিন্তু কাজ করা একটা। তো এখানে দেখো প্রোটনের গতিপথের দিকে বলছে না, তাহলে চার্জের সাথে ম্যাগনেটিক ফিল্ডের দিকটা হচ্ছে 0 ডিগ্রি, তাহলে এই চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বলের ব্যাপারটা আসবে না। সুতরাং আমরা বাকিটাতে যাব, তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বল Q × E। তাহলে এখানে বলছে না লম্বভাবে না, ওটা তো দিকের ব্যাপারটা আসে না, তাই না? তাই বলবো কি প্রোটনের উপর প্রযুক্ত বলটা কত? Q × E। তাহলে কিউ কত? কিউ কত? আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, এবং গতিপথের সাথে লম্ব দিকে 3.1 × 10⁻⁷ নিউটন পার কুলম তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হলো। এটার উপর আসলে ডিরেকশন ম্যাটার করে না, Q × E থাকবে ওটার উপর। সো আমরা বলবো চার্জের মান কত? 3.1 × 10⁻⁷, আর এটার মান কত? 3.1 × 10⁻⁷। হ্যাঁ, ও হ্যাঁ, তাই তো। আমার তো ব্যাগের মান বসেছে হুদাই, আমার তো এটা বসানোর কথা। ইলেকট্রনের প্রোটনের চার্জ তো ইলেকট্রনের চার্জে না, 1.6 × 10⁻⁹ ইন্টু ইলেকট্রিক ফিল্ডটা কত? 3.1 × 10⁻⁷। 3.1 আর 1.6 গুণ করলে যা আসে আনসার, মোস্ট লাইকলি এই যে 7.4, এটাই হবে। 19 থেকে 7 গেলে কত হয়? 12 না, -12টা হবে, বি অপশন। নাকি? ঠিক আছে, 1.6 10⁻⁹ ইন্টু 3.1 10⁻⁷, 10⁻⁷, 4.96 10⁻⁻12। কি করলাম? কিউই 1.20/4। আচ্ছা আচ্ছা, এখানে ইলেকট্রিক ফিল্ডের মানটা এখানে ভুল লেখা আছে আমার, এখানে আমাদের দোষ নেই আসলে। এটা হবে 1.2 10⁻⁴। এটার মান হচ্ছে এটার মান হচ্ছে 1.2 নিউটন পার কুলম। এখন বসায় দেখো, 1.2 10⁻⁴, এখন গুণ করে দেখো আনসার কত আসে। এখন গুণ করলে আনসার আসবে অপশন এ। ঠিক আছে, ফার্জিন বুঝছো? তাহলে আশা করি বুঝছো। অলরেডি কয়েকবার প্রশ্ন চলে আসছে লরেঞ্জের সূত্র দিয়ে, যেখানে হয় ম্যাগনেটিজম টিকে আছে, ইলেকট্রিক ফিল্ড নাই, অথবা ম্যাগনেটিজম নাই, ইলেকট্রিক ফিল্ড আছে, এখানে দুইটা একসাথে রাখে নেই। আবার সিমিলার প্রশ্ন, এটাও সেম প্রশ্ন না? উপরের থেকে উপর থেকে নিম্নমুখী একটি চৌম্বক ক্ষেত্রে, মানে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে আমার হাত থেকে নিচের দিকে, ফ্লোরের দিক। চৌম্বক ক্ষেত্রে একটি প্রোটনকে সোজা সামনের দিকে, মানে আমার দিকে, আমি আমার বেঞ্চ থেকে সামনের দিকে ছুড়ে মারছি, সোজা সামনের দিকে ছুড়ে দেওয়া হয়েছে। চৌম্বক ক্ষেত্রের কারণে প্রোটনটা কি হবে? সে সোজা সামনের দিকে যাবে, নাকি ডান দিকে বেঁকে যাবে, নাকি ডান দিকে বেঁকে যাবে? আচ্ছা, এটা মেবি বাম দিকে বেঁকে যাবে, অথবা হ্যাঁ, দুইটা সেম অপশন। যাই হোক, আমরা বলি সে কোন দিকে যাবে। ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে?
নিচের দিকে, আর আমি প্রোটনকে ছুড়ে মারছি আমার বেঞ্চ থেকে সামনের দিকে, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম না? আমি এদিকে ছুড়ে মারছি, মনে করি একটা মানুষ, আমি একটা মানুষ, আমি হাত দিয়ে আমার একটা প্রোটনকে এই বরাবর ছুড়ে মারছি, যেখানে আমার এই জায়গা থেকে নিচের দিকে হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা। এটা কিন্তু পজিটিভ চার্জ। তাহলে এই পজিটিভ চার্জের উপর কোনটা তো 90 ডিগ্রি দেখাই যাচ্ছে, মারছি সোজা, আর চৌম্বক বলটা নিচের দিকে। তাহলে সূত্রটা জানি কি ছিল? কিউ ইন্টু ভি ক্রস বি। আমি ভি থেকে বি এর দিকে আঙ্গুল ঘোরাবো, তাহলে প্রযুক্ত বলটা কোন দিকে হবে? বাম দিকে। এই যে কিউ ইন্টু ভি ক্রস বি না, ভি থেকে বি এর দিকে চারটা আঙ্গুল ঘোরাবো, এটা কিন্তু ডান হাতে স্ক্রু রুল, এটা কিন্তু ডান হাতে রুল। তাহলে ভি ক্রস বি, আমি বেগের দিকের সাথে থেকে বেগের দিকে আমি চারটা আঙ্গুল নিব, সেখান থেকে আমাদের চৌম্বক ক্ষেত্রের দিকে আর চারটা আঙ্গুল ঘোরাবো। তাহলে বেগটা বৃদ্ধাঙ্গুল কোন দিকে থাকে? এই যে এই বরাবর বাম দিকে। তাহলে আমার আমার অবস্থান থেকে আমি বাম দিকে বলটা পাবো, তাহলে বাম দিকে সে বেঁকে যাবে। পারছেন, বুঝছো? হ্যাঁ, কি বলে এখানে? হ্যাঁ, এটা কেন বলবে এটা? না, দাঁড়া দাঁড়া, প্রোটনটি কোনো উপর অনুভব করবে না? কেন? উপর থেকে নিম্নমুখী একটি চৌম্বক ক্ষেত্রে একটি প্রোটনকে সোজা সামনের দিকে ছুড়ে দেওয়া হয়েছে, তো বল অনুভব করবে, এটাই তো ওরা ভুল করছে। বল অনুভব করবে না কেন? চৌম্বক ক্ষেত্র নিচের দিকে, আমি মানলাম এই দিকে, তো অবশ্যই তার সাথে চৌম্বক ক্ষেত্রের কোণটা সব থেকে ভালো কোণ 90 ডিগ্রি, ভালো ভালো হিসাব 90 ডিগ্রি আসবে, এখানে অবশ্যই বাম দিকে বেঁকে যাবে। এটা এখানে সলিউশনে ভুল। বুঝছো? যদি বলতাম আমিও প্রোটনকে নিচের দিকে ছুড়ে মারছি, চুম্বক ক্ষেত্র নিচের দিকে, আমিও নিচের দিকে মারছি, তাহলে বলতাম কোনো বল অনুভব করবে না। হ্যাঁ, একই দিকে তো বলে নাই, কি বলছে? তুমি প্রোটনকে মারছো সোজা সামনের দিকে, একটা মানুষ সোজা সামনের দিকে, মানে এটার মানে কি? উপর থেকে নিম্নমুখী একটি চৌম্বক ক্ষেত্র। উপর থেকে নিম্নমুখী মানে কি? আমি বসে আছি, আমার হাত থেকে নিচের দিকে চৌম্বক ক্ষেত্র, আর আমি সামনের দিকে ছুড়ে মার, সামনের দিক বললে কি নিচের দিকে মারবা তুমি? সামনের দিকে তো মারবো। না, এগুলো তো এখানে না, এগুলো এখানে। এটা এটা আসে তখন যখন তোমার যখন তোমার হিসাবটা আসে এরকম ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, এইগুলো নিয়ে কথাবার্তা। ফ্লেমিং এর বাম হস্ত ব্যাপারটা মূলত আসে কারেন্ট চলতেছে, ওই কারেন্টটা একটা ম্যাগনেটিক ফিল্ডে আছে সেই সব ক্ষেত্রে। এখানে তো সেই ব্যাপারটা নাই এইভাবে। চৌম্বক ক্ষেত্রের কারণে প্রোটনটির কি হবে সেটাই তো বুঝছে। চৌম্বক ক্ষেত্রের কারণে কি হবে, তো এখানে চৌম্বক বলই তো আসবে, আর কি আসবে? 9-10-এর প্রশ্ন গেল, এখন আসলে আমরা চলে যাই। চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হলে বিদ্যুৎ ক্ষেত্র তৈরি হয়, এটা কোন বিজ্ঞানের আবিষ্কার? ফ্যারাডে। ফ্যারাডে, এটা সেকেন্ড চ্যাপ্টারের প্রথম কথাই এটা। আর ওয়েস্টেড কি করছে? তড়িৎ প্রবাহের কারণে চৌম্বক ক্ষেত্রের উৎপত্তি আবিষ্কার করছে, যে তার দিয়ে তড়িৎ প্রবাহ চলতেছে, তার আশেপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, যে তার আশেপাশে থাকা শলাকা চৌম্বক গুলো বাড়ি মারছে, সেটা সে আবিষ্কার করছে। ওয়েস্টেডের আবিষ্কার হচ্ছে ইলেকট্রিওম্যাগনেটিক মানে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, ওটা সে আবিষ্কার করছে। ওয়েস্টেডের হিসাবটা ভুলো না আবার। ওয়েস্টেডের হিসাবটা হচ্ছে একটা তার দিয়ে সে তড়িৎ প্রবাহ চালাচ্ছিল, এবং আশেপাশে ম্যাগনেটিক একটা শলাকা চুম্বক ছিল, সেই শলাকা চুম্বক একটা বিক্ষেপ দেখছে, হঠাৎ বাড়ি মারছে একটা, তো বাড়ি দেখে বুঝছে নিশ্চয়ই এখানে একটা শলাকা চুম্বক, তো ফু না দিলে অথবা রিয়েল ম্যাগনেটিক ফিল্ড না থাকলে তো নেওয়ার কথা না আপনি আপনি। তখন সে বুঝতে পারছে যখন কারেন্ট যায় তখন এটা বিক্ষেপ দেয়, যখন এদিকে যায় বিক্ষেপ দেয় একভাবে, যখন এদিকে যায় বিক্ষেপ দেয় আরেকভাবে, তাহলে বুঝছে সে এখানে অবশ্যই একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। এটা আবিষ্কার হচ্ছে ওয়েস্টার্নের। আর ফ্যারাডে করছে কি, ওই যে কুণ্ডলীর ভিতর দিয়ে ম্যাগনেটিক একটা চুম্বককে আনা নেয়া করছে, দেখা গেছে এটার সাথে যে লাইট থাকে, সেই লাইটটা জ্বলা শুরু করছে। আসতে আসতে থাকলে জ্বলে, যেতে থাকলে জ্বলে, স্থির থাকলে জ্বলে না। তাহলে এখানে একটা আপেক্ষিক গতি দরকার হয়, সেখান থেকে আমি সূত্র কি পাইছিলাম? আবিষ্ট তড়িৎ শক্তি হচ্ছে ডিডিটি অফ ফাই। ফ্লাক্সের পরিবর্তনের হার, এখানে পাক সংখ্যা দিয়ে দিবা, এটা হচ্ছে আবিষ্ট তড়িৎ শক্তির সূত্র, যেটা আমরা পড়ছিলাম সেকেন্ড চ্যাপ্টার ম্যাগনেটিক। ফার্জিন মনে পড়ছে? আবার মনে করে নাও। ফাই সমান কি ছিল? ফ্লাক্স মানে কি ছিল? ফ্লাক্স ঘনত্ব ইন্টু ক্ষেত্রফল। নর্মালি তোমাদের প্রশ্ন এরকমই থাকবে, এখানে থিটা মিটা খুব একটা থাকবে না। এরকম প্রশ্ন, এই ধরনের প্রশ্নে ওইটা কোনটা সবসময় ওই 90 ডিগ্রি, মানে সাইন, মানে তোমার এখানে কস কস 0 না এটা সাইন 90, যেটাই তুমি ভাবো সেটা চলে আসবে। বিদ্যুৎবাহী একটি লম্বা সোজা তারের চৌম্বক ক্ষেত্র থাকে। বিদ্যুৎবাহী লম্বা সোজা তারের চৌম্বক ক্ষেত্র কোন দিকে থাকে? তারের উপর লম্বা হবে না, তারের সাথে সমান্তরালে তারের দিকে, তারেরকে কেন্দ্র করে বৃত্তাকার। এটা আনসার একদম হুবহু আমাদের সামনে আছে। 16 নম্বর গেল, 17 নম্বরে আসো। এই গাণিতিক বিশ্লেষণ ধর্মী প্রশ্ন, এটা কই আসছে ফার্স্টে? বাহ, সেম প্রশ্ন একটু আগে দেখলাম না, স্কিপ করে আসলাম না? 10 মার্কের প্রশ্ন আবার দিয়ে দিছি এটা, বুঝছো? না না, রিটেন ছিল না, এটা হুদাই দিছে, এটা সামহাও ঢুকে গেছে আর কি, এটা রিটেনের পার্টে। এটা তো এমসিকিউ প্রশ্ন, ফার্স্টে কই থেকে রিটেন আসবে? ডান, আমাদের প্রথম চ্যাপ্টার ডান।
আসলে দেখো এখান থেকে প্রশ্ন আসছে, মানে স্যাররা মনে হয় ক্ষুধার্ত ছিল এতদিন যাবত, শর্ট সিলেবাস থেকে প্রশ্ন দিতে 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 ক্লান্ত, এগুলো ধরতে পারতেছে না, পাইয়ে দিয়ে দিচ্ছে সবগুলো থেকে প্রশ্ন। মানে শর্ট সিলেবাস থেকে বের হয়েই, গুচ্ছ থেকে বের হয়েই প্রথম কাজ এই যে যেগুলো তারা মিস করতেছিল এতদিন, তো এখান থেকে প্রশ্ন দিয়ে দিচ্ছে। দেখো কি বলছে, একটি পরিবাহী রিং এর চৌম্বক ফ্লাক্স 20 সেকেন্ডে 10 টেসলা মিটার স্কোয়ার বৃদ্ধি পেলে রিংটিতে কত ভোল্ট তড়িৎচালক বল উদ্ভব হবে। আমরা কিন্তু মাত্র এই কথা বলে আসছি, ফ্লাক্সের কথা মাত্র বলে আসতাম না। আবিষ্ট তড়িৎচালক শক্তি কত হবে, আমরা কি বলে আসছি, ই সমান এই যে ডিডিটি অফ ফাই। এখানে তো ফ্লাক্সের পরিবর্তনটাই বলে দিছে। টেসলা মিটার স্কোয়ার মানে কি ফ্লাক্স না? আহ, নাকি? হ্যাঁ এটাই তো। ওই যে মোট ক্ষেত্রফল দিয়ে যা যায় টেসলা মিটার স্কয়ার, একদম হুবহু এককের একদম ট্রান্সলেশন মনে হচ্ছে বলে দিছে। আমরা ফ্লাক্স ঘনত্ব কি জানি, ওয়েবার পার মিটার স্কোয়ার। ঠিক আছে। তো আহ, মোট ক্ষেত্রফল দিয়ে যা যায়, ওই যে ওয়েবার পার মিটার স্কোয়ার, ওয়েবার পার মিটার স্কোয়ার মানেই তো কি ছিল, ওয়েবার পার মিটার স্কোয়ার মানেই তো ছিল টেসলা। ওইটা ছিল আমাদের ফ্লাক্স ঘনত্ব। তো টেসলা হিসাবে নিয়ে আসলে মোট ক্ষেত্রফল দিয়ে যা যায় তাই তো টেসলা মিটার স্কোয়ার, তাহলে তোমাকে একদম ডিরেক্ট ফ্লাক্সটাই দিয়ে দিছে। এবং বলছে ফ্লাক্সের বৃদ্ধি পাইছে এত। ক্ষুধা লাগলেও স্যাররা বেশি কঠিন করে নাই, ডিরেক্ট ফ্লাক্সেরটাই দিয়ে দিছে। ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে 10, এসআই এককে আছে, আর হয়েছে 20 সেকেন্ডে। তাহলে 10/20 কত হয়, 0.5। এই হচ্ছে আবিষ্কৃত তড়িৎ শক্তি, 0.5 ভোল্ট। বোঝা গেছে? ডান। পরেরটাতে আসো। এই যে দেখো কত লম্বা লিস্ট। ফার্স্টে আসছে 2004-5-এ, আর বাকি ভার্সিটি গুলাতে আসছে বিভিন্ন সময়। একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 50, তার মানে তোমাকে এনপি দিয়ে দিছে। এবং মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ তোমাকে বলছে, তার মানে তোমাকে ইপি দিয়ে দিছে। গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা তোমাকে বলছে এনএস। গৌণ কুণ্ডলীর ভোল্টেজ একদম টিপিক্যাল সহজ প্রশ্ন। আমরা কি পড়ছি, এনপি/এনএস সমান ইপি/ইএস। তাহলে একটু কষ্ট করে মনে করো, আই এরটা কি ছিল, আর সাথে রোধেরটা কি ছিল? না না না, রুট ওভার ছিল রোধে, রোধেরটা ভুলো না, রোধের মানটা রুট ওভার আরপি/আরএস আসবে। ক্লাসে বুঝাইছি কেমনে আসে, বাট এখন মনে রাখো। মনে হয় লিখো না, আমি অন্য ক্লাসে, সরি, এটা পরের একটা ক্লাসে বুসরা ছিল, সেদিন লিখে দিছিলাম। এটা এখন লিখে ফেলো। সবগুলো এক সিরিয়াল, আইপি, এনপি/এনএস, ইপি/ইএস, শুধুমাত্র উল্টাকে আইএস/আইপি। আর আরেকটা হচ্ছে রুট ওভার বানা, আরেকটা মনে রেখো, কাজে লাগবে। বুঝতে পারছো? এখন তোমাকে এটা তো সহজ প্রশ্ন। এনপি বলছে কি বলতে বলছে, গৌণকুণ্ডলী। আচ্ছা ইএস, গৌণকুণ্ডলীর ইএস বের করতে তাই বলে জানি। এটাকে লিখবো আমরা ইপি ইন্টু এনএস/এনপি। ইপি কত, 200, এনএস কত, 100, এনপি কত, 50। তাহলে 2 400, তাই না? 400 আসবে আনসার, 400 ভোল্ট। পরেরটাতে আসো। এটাতে মনে হয় খুব একটা বেশি প্রশ্ন আসে নাই, নাকি আসছে দেখি তো। এটা আসছে আমরা 18 নম্বর পেজে। না, এটাতে খুব একটা বেশি প্রশ্ন আসেনি। তারপরেও স্যাররা এগুলারে মিস করতেছে অনেকদিন যাবত, এবারও আসতে পারে প্রশ্ন। দেখো এটাও সিমিলার প্রশ্ন, এটাও একটা ভালো প্রশ্ন। এটাও স্ট্রাকচারের বইয়ে সেম প্রশ্ন আছে। ফার্স্টে আসছে 2017-18-তে। 50 পাক বিশিষ্ট কোন কুণ্ডলীতে 0.02 সেকেন্ডে চৌম্বক ফ্লাক্স, এটা কিন্তু ফ্লাক্স বলছে, আবার দেখো ফ্লাক্স ঘনত্ব না, ফ্লাক্সই বলছে। 0.03 ওয়েবার থেকে 0.025 ওয়েবারে পরিণত হলে ওই কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তি ইএমএফ কত ভোল্ট। এটা হচ্ছে সেম প্রশ্ন। জাস্ট কি বলবা, ই সমান এন ডিডিটি অফ ফাই। তোমাকে কিন্তু কষ্ট করাচ্ছে না এখানে। পাক সংখ্যা 50, ডিডিটিও ফাই, মোটেও ভাইবো না যে এখানে তোমার ডিফারেন্সিয়েশন লাগবে। ডিফারেন্সিয়েশন লাগলে স্যার ফাই এর ভ্যালুটা দিতই টি এর ফাংশন আকারে, তখন তুমি ডিডিটিও ফাই এর এমনিই বুঝতে, এটা ওটা করতে হবে। এখানে জাস্ট মান পরিবর্তন বসবে। দেখো কত বসে, 0.03 থেকে 0.025, বড় থেকে ছোটটা বাদ দিবা। 0.03 মাইনাস 0.025 ডিভাইড বাই টি কত, 0.02। এই তো হিসাব করে মানটা বের করে দাও, আনসার পেয়ে যাবে। 50 × 0.03 মাইনাস 0.025 ডিভাইডেড বাই 0.02 কত আসে, 12.5। এই যে আনসার হচ্ছে 12.5 ভোল্ট আবিষ্ট তড়িৎ শক্তি। পরেরটাতে আসো। একটি 80 হার্জ কম্পাঙ্কের পরিবর্তী বিদ্যুৎ প্রবাহে প্রবাহ শূন্য থেকে শীর্ষ মানে পৌঁছাতে কত সময় নেয়। শূন্য থেকে শীর্ষে পৌঁছানো মানে কি, পর্যায়কালের 1/4 শূন্য থেকে শীর্ষে পৌঁছানো মানে কি, পর্যায়কালের 4 ভাগে, এটাকে আমরা ফুল পর্যায়কাল না? এই যে এটা হচ্ছে আমাদের হাফ পর্যায়কাল, ফুল পর্যায়কাল। তো শূন্য থেকে শীর্ষ মানে তো হচ্ছে 4/1 পারদিন, বুঝতে পারছো? তো আমি কি হার্জ জানলে, কম্পাঙ্ক জানলে, আমি কি সেখান থেকে উল্টায় দিলেই আমি পর্যায়কাল পাচ্ছি না? কম্পাঙ্ক তো জানি। তাহলে তো এটা হচ্ছে 1/80। তো এটা 4/1। তাহলে কি হবে, 1/80।
320, 1/320 কত হয়? 1/320, যা হয় তাই আনসার 3.12 10^3 সেকেন্ড। এগুলো সহজ সহজ টাইপের প্রশ্ন। একটি এসি বর্তনীর প্রবাহ মাত্রা 20 এম্পিয়ার এবং 50 হার্জ। আচ্ছা, কম্পাঙ্ক বলে দিছে। ও না, ওয়েট, প্রবাহ মাত্রা শীর্ষমান 20 এম্পিয়ার এবং কম্পাঙ্ক 50 হার্জ, মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম। প্রবাহ মাত্রা শীর্ষমান মানে হচ্ছে তোমাকে আই নট বলছে, আর কম্পাঙ্ক বলছে তোমাকে 50 হার্জ। প্রবাহ মাত্রার গড় বর্গবেগের বর্গমূলের মান কত? তা আমরা কিন্তু ক্লাসে এগুলো বসে মুখস্থ করতে, আর শূন্য থেকে শীর্ষে পৌঁছাতে মানে কিন্তু আবার ওই পর্যায়কালের 4/1 এটা কিন্তু আমরা অলরেডি জানি। এই যে বলছে না, শূন্য থেকে শীর্ষ মানে পৌঁছাতে কত সময় লাগবে। প্রথম কাজ, বর্গবেগের বর্গমূল বের করে। আমরা সূত্র একটু মনে করি, আই আর এম এস বলো অথবা ই আর এম এস বলো, সূত্র কিন্তু ছিল এটা, I0/√2। শেষ। তা তুমি যদি এখন এখানে তুমি I0 জানো, তুমি কি I0 কে √2 দ্বারা ভাগ করলে IRMS পেয়ে যাবে না? সো IRMS কত? I0 হচ্ছে আমাদের 20/√2, 10√2 হবে, তাহলে 14 পয়েন্ট সামথিং আসবে, 14.14। এই যে 14.14 হচ্ছে আমার আনসার হবে এখানে। এই যে এটা আনসার, এটা আনসার এখানে আছে 14.14। এখন দেখি আমরা এটাকে কি করতে হবে। এটার ইনভার্স করলে তো আমাদের হচ্ছে পর্যায়কাল, তার 4/1, তাহলে 1/200। কত আসে? 5 10^3। এই যে 5 10^3 হচ্ছে আনসার, অপশন সি। ফারজিন বুঝছো? এই পার্টটা দেখো আর কি ভালো করে, এগুলো কিন্তু ক্লাসে পড়াইছি। আর এখানে একটা টপিক ছিল, নাম ছিল কি, আকৃতি গুণাঙ্ক, মনে আছে কিনা? ওটার সূত্র 1.11, মানটা মুখস্থই রেখে দাও। এই যে সক্রিয় আবেশ গুণাঙ্কের কনসেপ্ট চলে আসছে। 10 হেনরি সক্রিয় আবেশাঙ্ক বিশিষ্ট একটি কুণ্ডলীতে প্রবাহ 2 সেকেন্ড সময়ে 1.5 এম্পিয়ার থেকে 2.5 এম্পিয়ারে পরিবর্তিত হওয়ার দরুন ওই কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ শক্তির কত হবে? আমরা সূত্র কি পড়ছিলাম? ই সমান L × ddt/I। এগুলো একদম খাপে খাপ সূত্র, প্রশ্ন দেখলেই মনে পড়ে সূত্র কোনটা আসবে। এল এর মান বলছে 10, পাক সংখ্যা বলে আমরা এনও ঢুকাই দিতাম, তাই না? ওকে, 10 × ddt/I কত? ডিআই কত? 2.5 আর 1.5 পার্থক্য হচ্ছে 1, আর ডিটি কত? 2। তাহলে 2 দিয়ে 10কে ভাগ করলে কত আসে? 5। আনসার হচ্ছে 5। বাট মাথায় রেখো, সক্রিয় আবেশ গুণাঙ্কের কারণে সক্রিয় আবেশের জন্য যে কারেন্ট, যে ভোল্টেজটা তৈরি হবে, সেই ভোল্টেজটা কিন্তু মেইন ভোল্টেজের উল্টা দিকে যাবে। ধর আমি বললাম আমার প্রবাহ মেইন সোর্স হচ্ছে আমার 10 ভোল্টের, আমি একটা কুণ্ডলী এখানে বানাইলাম, এখানে মনে করো সামহ হিসাব করে আমি পাইছি যে আমাদের এই যে সক্রিয় আবেশ যে ভোল্টেজটা, সেটার ভোল্টেজের মান আছে 5 ভোল্ট। এই 5 ভোল্টটা কোন দিকে থাকবে? এটা এদিকে থাকবে। তাহলে তোমাকে যদি কখনো প্রশ্ন করা হয় একটা রোধ দিয়ে, বলে যে এটার ভিতরে কারেন্ট কত, বা এটার রোধে তোমাকে দিয়ে বলে কারেন্ট কত, তুমি কিন্তু 10 + 5 15 বলবা, তুমি বলবা 10 থেকে 5 বাদ যাবে, দেন ডিভাইড বাই এখানে রোধ যা থাকুক তা হিসাব করে আনসারটা বের করবা। পারছেন? বুঝছো? এটা কিন্তু সিমিলার টু ডায়োডেড ম্যাথ, 0.7 মাইনাস করতে হইতো। আচ্ছা, যে কথা সক্রিয় আবেশ গুণাঙ্কের জন্য বললাম, মানে এই স্টাইলের ম্যাথটা, সেই একই ম্যাথ তোমার পারস্পরিক আবেশ গুণাঙ্ক সিমিলার আসবে। ওখানে আসবে ই সমান M/ddt/I। ওই যে এখানে যা সক্রিয় আবেশ গুণাঙ্ক না বসে বসতো, পারস্পরিক আবেশ গুণাঙ্ক সূত্র সেম। পারস্পরিক আবেশ গুণাঙ্কের ইউজটা কোথায়? ট্রান্সফরমারে, যেটা আমরা একটু আগে দেখে আসছি। সেম সূত্র, জাস্ট এখানে এল এর জায়গায় এম বসাবো, এককও সেম, হেনরি। ঠিক আছে। আরেকটা সূত্র। হ্যাঁ। হুম। কি হয়েছে? একক সেম, এক্সাক্টলি সেম, 10 হেনরি, 10 হেনরি, এখানে হেনরি থাকবে। এখন দেখো, একটা সূত্র আমি মনে হয় তোমাদের ক্লাসে পড়াইনি, সেটা ছিল এটা, N φ = Li। এটা হচ্ছে সক্রিয় আবেশ গুণাঙ্কের জন্য মনে রাখবা। আর এটা হচ্ছে N φ = Mi, এটা হচ্ছে পারস্পরিক আবেশ গুণাঙ্কের জন্য মনে রাখবা। বলা যায় না ম্যাচ চলে আসতে পারে, এনটা এই পাশে, মাথায় রেখো আর কি। যদি সূত্র ভুল না করে একবার দেখে বলে দিই তোমাদের দ্বারা, ভুল করলেই তো পরীক্ষা চলে আসছে, শুধরানোর সময় নেই। হোয়াট ইজ ম্যাগনেটিজম? দেখিনি সূত্রটা। এন N φ = Li, N φ = Mi। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। আর সঞ্চিত শক্তি সূত্রটা কি মনে আছে? এগুলা কিন্তু ½ Li² স্প্রিং এরটার মতো। সঞ্চিত শক্তি সূত্র হচ্ছে U = ½ Li², এম দিয়ে বললে ½ Mi² বলে দিবা। এই যেটাও একটা সুন্দর প্রশ্ন। বিদ্যুৎ সরবরাহ ভোল্টেজ 250 220 ভোল্ট হয়, মাথায় রাখবা। যখন কোনো কথাবার্তা ছাড়া, এখানে বলছে যদিও যা বর্গমূলীয় গড় মান নির্দেশ করে, বলেই দিছে এখানে এটা আরএমএস মিন করতেছে, বা তোমরা মাথায় রেখো নর্মালি যা লেখা থাকে তা হচ্ছে আরএমএস এ থাকে। যখনই কোনো একটা জায়গায় তোমাকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে একটা মান বলে দেয়,
মেজরিটি টাইম ওটা আরএমএসটাই থাকে। যেমন ধরো আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের গতিবেগ পড়ছি না, অনুর্বেগ। অনুর্বেগ কিছু না বললে আমরা কি ধরে নিই? আরএমএস বেগ। বুঝছো? তো এখানে তোমাকে যদি এই কথাটা নাও বলতো তারা, ইভেন ইফ দে ডিডন্ট মেনশন দিস লাইন, তোমার স্টিল ধরে নিতে হইতো যে এটা হচ্ছে বোঝাচ্ছে কি আরএমএস ভেলোসিটি। কারণ তোমার তো এখানে পরিবর্তনশীল কারেন্ট না, মান তো জিরো থেকে অনেক কিছুই হয়, ম্যাক্সিমাম হয়, জিরো হয়, এখানে আসে অনেকগুলো মান আছে। তাহলে তুমি এক্স্যাক্টলি কোন ভোল্টেজটা লিখতেছো তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে, সেটা কিন্তু মোটেও ম্যাক্সিমাম মানটা না, সেটা মোটেও গড় মান না, সেটা হচ্ছে কোনটা? আরএমএস। এটা সবসময় আরএমএস থাকে, এটা তোমাকে না বললেও তুমি আরএমএস ধরে নিবা। কারণ বলছে তবে কোনো অসতর্ক শক পাওয়া ব্যক্তি, এই যে এখানে এটাই বলছে, তবে কোনো অসতর্ক শক পাওয়া ব্যক্তি সর্বাধিক কত শক পাবেন। মানে কি? তোমাকে বলছে ম্যাক্সিমামটা কত বের করো। আমরা তাহলে আমরা তো বলেই আসছি যে ই আরএমএস বলো অথবা আই আরএমএস বলো, সূত্র তো এটাই, ই আরএমএস সমান কি? ই নট বাই √2। তাহলে তোমাকে তো আরএমএস বলে দিছে, ই নট তাহলে কি হবে? ই আরএমএস ইন্টু √2। পারছেন? বুঝছো? আরএমএস ভেলোসিটি, সরি আরএমএস ভোল্টেজ অথবা আরএমএস কারেন্ট সমান হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট, যেটা হচ্ছে ম্যাক্সিমাম, যে এটা ই নট ডিভাইড বাই √2। এটা মুখস্থ রাখো। আমি আবার লিখে দিই, খেয়াল করবা সবাই। গড় হচ্ছে, গড় হচ্ছে 2 ই নট ডিভাইড বাই পাই। স্কোয়ার এভারেজ বর্গীয় গড় হচ্ছে ই নট স্কোয়ার বাই 2। আর আরএমএস হচ্ছে ওইটাকে, এটাকেই বর্গমূল করলে আরএমএস আসে। বর্গমূলীয়, বর্গীয় যে গড়টা সেটার বর্গমূলটাই হচ্ছে বর্গমূলীয় গড় বর্গবেগ, বা বর্গমূলীয় গড় বর্গমান আর কি। এখানে এটা হবে ই নট বাই √2। এই সেম কথাগুলো আমি আই এর জন্য বলবো। আই এভারেজ সমান কি আসবে? 2 ই নট বাই পাই। আই স্কোয়ার এভারেজ সমান কি আসবে? ই নট স্কোয়ার বাই 2। তোমার জাস্ট এটা যদি মনে থাকে, তুমি কিন্তু এমনি এটার স্কোয়ার করে এটা মনে রাখতে পারবা। তো আরএমএসটা ভালো করে মনে রেখো আর কি। তাই বললাম আর আই আর এম এর সময় কি আসবে? এই যে ই নট বাই √2। এটা ভালো করে মনে রেখো, এটাই তোমার বেশি কাজে লাগবে। আর আরএমএসটা মনে থাকলে বর্গীয়টা এমনিই থাকবে মনে। পার্সেন্ট বুঝছো এখন? এখন দেখো তোমাকে কি আরএমএস বলে দিছে না? তাহলে শুধু তুমি জানোই তো, এটাকে √2 দ্বারা গুণ করলে তুমি এই নোটটা পাবে। তাহলে 220 এর √2 গুণ করলে কত হয়? 300 কিছু একটা হবে, 220 ইন্টু √2, তো তো 1.5 গুণ হয়, 311 দশমিক সামথিং। এই যে 311 দশমিক সামথিং আসছে আনসার, অপশন ডি। বোঝা গেছে? আহ, ষষ্ঠে আসছে 12-13-তে, মৌলানা ভাসানীতে আসছে 12-13-তে, এইচএসটিউতে আসছে 11-12-তে, অনেকবার আসছে এই প্রশ্ন। একটি দিক পরিবর্তী তড়িৎ প্রবাহের সমীকরণ আই সমান 30 sin 396 t প্লাস 10 ইনভার্স, আরে কি একটা অবস্থা, 31.5। ওকে, তড়িৎ প্রবাহের কম্পাঙ্ক কত? তো এটা কি আমাদের বেসিক পর্যায়বৃত্ত গতি পারলেই হয় না? তো এটা কি আমার ওমেগা টি না? এই যে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, সূত্র এটাই ছিল না? সরলসন্ধিত স্পন্দনের সূত্র এই ছিল, এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এটা হচ্ছে তার আদি দশা, এইটাই তো তার ওমেগা। ওমেগা মানে কি? 396। এখন আমরা তো জানি ওমেগা মানে কি, 2πf। হ্যাঁ, 2πf। সাবধান একটা জিনিস, যদি তোমাকে বলতো তড়িৎ প্রবাহের কৌণিক কম্পাঙ্ক কত, কৌণিক কম্পাঙ্ক বলে কোনটা লাগাইতা? কৌণিক কম্পাঙ্ক কোনটা? ওমেগাটাই কৌণিক কম্পাঙ্ক, ক্লাসে বলে দিয়েছিলাম, আশা করি ভুলো নাই। আরেকবার মনে করে দিলাম, আশা করি ভুলে গেছিলাম। 2πf সমান 396, সেখান থেকে এফ কত আসবে? এটাকে জাস্ট 2π দ্বারা ভাগ করো, তাহলে 396 ডিভাইডেড বাই 2π, 63 দশমিক সামথিং আনসার হচ্ছে এটা। আশা করি বুঝছো। এই যে আবার ট্রান্সফরমার চলে আসছে, আমাদের সময় আসছিল এটা। ওকে, একটি ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা হচ্ছে 100, মানে এনপি। সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা হচ্ছে এনএস। এই যে বলছে প্রাইমারি কয়েলে 6 ভোল্ট ডিসি দেয়া হলো, মানে বুঝে নাও এটা হচ্ছে ইপি। সেকেন্ডারি কয়েলে কত ভোল্টেজ পাওয়া যাবে? ইএস চাইছে, তাহলে আমরা জানি সেটা, আমরা তো জানি এরা পরস্পর সমানুপাতিক। আমি একবার লিখে দিই, ইএস বাই ইপি সমান এনএস বাই এনপি। তাহলে এনএস কত? 1000/110, 10 ইন্টু ইপি কত? 1000, হ্যাঁ 10 ইন্টু 6, 60 হবে, 60 ভোল্ট হবে আনসার। পারদিন বুঝছো? তাহলে হিসাব তো ক্লিয়ার, আশা করি বুঝছো। এই তো তোমাদের শেষ। আমি আশা করি বুঝাইতে পারছি যে ম্যাগনেটিজম ইজ নট এট অল খুব একটা কঠিন। কনসেপ্টটা যদি থাকে মাথায়, হ্যাঁ, এগুলো তো আজকে বুঝেই গেছো যে এগুলা ঘুরে ফিরে তো ওই ব্যাপারটাই। তাহলে মোটামুটি পারার মতো মেতি আসে। লরেন্সটা দেখে যাইও। আর ওই যে কোণের কথা বললাম, ইলেকট্রন ঢুকে গেলে কিন্তু ডিরেকশনটা তুমি যা হিসাব করবা ক্রস গুণন থেকে, সেটা উল্টা দিকে থাকে, এই কথাটা মাথায় রেখো। আর এখানে যে টপিকটা দেখা যায় নাই সেটা হচ্ছে হল এফেক্টের ম্যাথ। হল এফেক্ট এখানে দেখা যাচ্ছে না, তো হল এফেক্টটা দেখে, হল এফেক্ট ইম্পর্টেন্ট। ক্লাসে পড়াইছে হল এফেক্ট, হল এফেক্টের ম্যাথগুলা। আমার মনে হয় আমি তোমাদেরকে প্র্যাকটিস প্রবলেমের মধ্যে ডিউটাও ঢুকাইছিলাম, যেটা আলাদাভাবে দিয়েছে, ওখানে ওখানে সম্ভবত হল এফেক্টের ম্যাথটা পাবা। সো সাস্টে হল এফেক্টের ম্যাথ আসে না এইগুলাতে, আসতে পারে। হল এফেক্ট ভালো টপিক, ঠিক আছে।
সো এই তো ম্যাগনেটিজম আমাদের ডান। এখন আমরা তাহলে একটা কাজ করি, তাহলে ফার্জিন ক্লিয়ার তো? তাহলে আমি এই সেশন শেষ করলাম এখানে।